আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকে আমরা শর্ট সিলেবাসের তোমাদের যে চলন ও অঙ্গচালনা, তোমাদের অস্থির যে অধ্যায়, হাড়ের অধ্যায়, হ্যাঁ সেগুলো নিয়ে আমরা আজকে শিখবো। তুমি এগুলো একটু গ্রুপে শেয়ার করে দাও, এগুলো একটু সব গ্রুপে দিয়ে দাও। হ্যাঁ, তাহলে আমাদের আজকে তোমাদের শর্ট সিলেবাস নিয়ে আমরা পড়াশোনা করবো। গতদিন আমরা কয়েকটা ক্লাস করছি, গত কয়েকদিন। হ্যাঁ, তার মধ্যে তোমাদের কোষ রসায়ন পড়াইছি আমরা। হ্যাঁ, জুওলজির ৮ অধ্যায় তোমাদের যেটা সমন্বয় নিয়ন্ত্রণ, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমরা শেষ করছি। হ্যাঁ, তোমাদের উদ্ভিদ প্রজনন সেটাও আমরা শেষ করছি। এখন আমরা তোমাদের যারা ফাঁকি ঝুঁকি দিছো, পড়াশোনা একটু কম করিছো, সামনে এইচএসসি পরীক্ষা তোমাদের চলে আসছে, পরীক্ষা কিন্তু খুব কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, তোমাদের দেখো যে আর কিন্তু ঈদের পরেই দেখো সময় কিন্তু আর নাই। হ্যাঁ, তো সেই জন্য বাসায় বসে থেকে সময় নষ্ট করো না। যারা এখনো কম পড়াশোনা করছো তারা এখনো ঘুরে দাঁড়াও, এই সময়টাই তোমার আসল। এখন যারা পড়াশোনা করবে তারা ইনশাল্লাহ সবাই একটা ভালো রেজাল্ট করবে, এবং একটু সুন্দর করে গুছায় পড়লে সেটা দিয়ে তোমার অ্যাডমিশনেও অনেক হেল্পফুল হবে আর কি। সেটা আমরা একটু তোমাদের জন্য চেষ্টা করছি। তোমাদের যারা বাইরের আছো, খুলনার বাইরের, হ্যাঁ যাদের তাদের জন্য আমরা ক্লাস নিচ্ছি। তোমরা একটু মনোযোগী হও সবাই। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো একটু করার চেষ্টা করো। তোমরা বইটা সামনে নিয়ে একটু ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা ইনশাল্লাহ তোমাদের যেভাবে শেখাবো তোমরা অনেক দিন মনে রাখতে পারবা। হ্যাঁ, তোমার এটা একদম অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে। তোমার ক্লাস দেখতে হবে। তোমরা যদি মনে করো যে ক্লাস আমি আর কি দেখবো এখন, কিন্তু তারপরে তোমাকে দেখতে হবে, কারণ তোমার সবকিছু পড়া হয়ে গেছে। অনলাইনে আমিও অতটা ইয়ে করি না। অনলাইন আসলে আমার নিজের কাছে কমফোর্ট ফিল হয় না। হ্যাঁ, আমি অনলাইনে এভাবে পড়াইতে মনে হয় যে স্টুডেন্টের সাথে যদি ইয়ে না হয়, যে স্টুডেন্ট সামনে না থাকলে দেখা যাচ্ছে একটু কেমন মনে হয় যে স্টুডেন্ট বুঝতেছে কিনা। হ্যাঁ, তারপরেও আমরা তোমাদের একটু উপকার করার জন্য চেষ্টা করছি। তোমরা একটু আমাদের রেসপন্স করো, তোমরা একটু কমেন্ট করো। আর আজকের ক্লাসের হ্যাঁ যে আহ, সুন্দর নোট করে গ্রুপে দেবে, আমাদের এই প্রাইভেট গ্রুপে সব থেকে ভালো যে নোট করবে তার জন্য আমরা রয়্যালের থেকে গিফট রাখবো। তোমরা সবাই একটু ক্লাসটা করে সবাই একটু নোট করবো, আমরা আস্তে আস্তে তোমাদের শেখাবো। এই অধ্যায় তোমাদের যেহেতু পড়া আছে, হ্যাঁ তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। কোনো সমস্যা? হুম। তাহলে যারা এখন অনেকেই আসছো, যারা নাই লাইভে, সবাই তোমাদের বন্ধুদেরকে, এখন দুপুরের টাইম, সবাই বাসায় আসো। হ্যাঁ, আশা করি সবাই এখন কেউ ব্যস্ত না আর কি। হ্যাঁ, তো সবাই তোমরা একটু ক্লাসে জয়েন করো, তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দাও। হ্যাঁ, তাহলে সবাই একটু তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে জানাও। হ্যাঁ, সবাই আমাদের ক্লাসে যুক্ত হও। সবাই দেখো, তোমাদের জুওলজির ৭ অধ্যায়, অস্থির অধ্যায়, হাড়ের অধ্যায়। তোমরা জানো তোমাদের দেহে কতগুলো অস্থি আছে, কতগুলো হাড় আছে? তোমরা সবাই জানো আমাদের দেহে অস্থি আছে কতগুলা? 206টা হাড় আছে। আমরা এই 206টা হাড় নিয়ে পড়াশোনা করব। হ্যাঁ, তোমরা দেখো যে আমাদের মানব কঙ্কাল তন্ত্রে প্রথম কথা, প্রথম কোশ্চেন তোমাদের এইচএসসি তে ক নাম্বারের কোশ্চেন যেটা পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে আমাদের কঙ্কাল তন্ত্র কাকে বলে। হ্যাঁ, তাহলে কঙ্কাল তন্ত্র, কঙ্কাল তন্ত্র কি বা কাকে বলে তোমরা প্রথমেই মনে রাখবা। এটা কই থেকে তৈরি হয়েছে? হ্যাঁ, আমরা জানি আমাদের দেহে যা কিছু আছে, তোমার চোখ, কান, মুখ, নাক, হাত, পা, তোমার অস্থি, তোমার পৌষ্টিক অঙ্গ, মানে ইচ অ্যান্ড এভরিথিং, সবকিছু তোমার
তিনটা স্তর থেকে তৈরি হয়েছে ভ্রূণের। সেই তিনটা স্তরের নাম তুমি জানো। একটা হচ্ছে কি একটোডাম, একটা হচ্ছে একটোডাম, একটা হচ্ছে কি মেসোডাম, আর একটা হচ্ছে কি এন্ডোডাম। হ্যাঁ, তোমাদের যে ভ্রূণের তিনটা স্তর, এটা তোমরা ফার্স্ট অধ্যায়ে পড়ছিলা। প্রথম অধ্যায়ে তিনটে স্তরের নামই খালি পড়ছো, কিন্তু বিস্তারিত তোমরা 9 অধ্যায়ে পড়বে। জুওলজির 9 অধ্যায় তোমাদের প্রি মেডিকেলে, আমাদের নেক্সট ক্লাস জুওলজির 9 অধ্যায়, তখন তোমাদের শিখবা তোমরা, তোমাদের বইয়ের মধ্যে আছে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এই তিনটে স্তরের থেকে কোন স্তর থেকে তোমার এই কঙ্কাল তন্ত্রের হাড় তৈরি হয়েছে। তোমার যে 206টা অস্থি আছে, ভ্রূণের কোন স্তরটা থেকে তৈরি হলো সেটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কঙ্কাল তন্ত্রের হাড় তৈরি হচ্ছে সব ভ্রূণীয় মেসোডাম থেকে। হ্যাঁ, তাহলে আমাদের কঙ্কাল তন্ত্রের যে 206টা হাড় আছে কই থেকে তৈরি হয়েছে? ভ্রূণীয় মেসোডাম থেকে। আমরা আজকে এই যে 7 অধ্যায়ে যা পড়বো, তোমার কঙ্কাল এবং কঙ্কালের সাথে যে আমাদের পেশি লেগে আছে, অর্থাৎ তোমার যে মাংস বা মাসেল, এটাও কিন্তু তৈরি হয়েছে ভ্রূণীয় মেসোডাম থেকে। তাহলে ভ্রূণীয় মেসোডাম থেকে আমরা আজকে দেখবো কি কঙ্কাল তন্ত্র এবং পেশি তন্ত্র, আরো অন্যান্য অনেক কিছুই তৈরি হয়েছে, যেটা তোমাদের জুওলজি 9 অধ্যায়ে শেখাবো প্রি মেডিকেলের ক্লাসে ইনশাআল্লাহ। এখন আমরা এই দুইটাই আপাতত জানবো। হ্যাঁ, তাহলে তুমি প্রথমেই লিখবা কঙ্কাল তন্ত্র তৈরি হচ্ছে ভ্রূণীয় মেসোডাম থেকে, তাই তুমি লিখবা ভ্রূণীয় মেসোডাম থেকে উদ্ভূত। হ্যাঁ, কি আমরা জানি কি অস্থি এবং তরুণাস্থি। তোমার কিন্তু কিছু শক্ত হাড় আছে, কিছু আছে নরম হাড়, যেগুলা কার্টিলেজ, তরুণাস্থি। তাহলে অস্থি এবং তরুণাস্থি নামক যোজক টিস্যুর সমন্বয়ে গঠিত। তাহলে কঙ্কাল তন্ত্রে কি আছে? অস্থিও আছে, তরুণাস্থিও আছে। তাহলে অস্থি এবং তরুণাস্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্র, এটা কি করে? তোমার দেহের একটা কাঠামো সৃষ্টির মাধ্যমে দেহের কি দেই? আকৃতি দান করে। তোমার দেহের একটা ভার আছে 50-60 কেজি যে একটা ভার, সেই ভার বহন করে। তাহলে ভার বহন করে, আবার পেশির সাথে সংযোগ তল সৃষ্টি করে। তাহলে সংযোগ তল সৃষ্টি করে, আর আরেকটা কাজ করবে, যেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হইতে পারে এমন অঙ্গকে রক্ষা করবে। যেরকম তোমার এখানে কি আছে? তোমার হৃদয় আছে, তাই না? বুকের বাম পাশে তোমাদের হৃৎপিণ্ড থাকে, সবাই জানো। তাহলে এই যে হৃৎপিণ্ড, আবার কি আছে? আমাদের দুই পাশে দুইটা ফুসফুস আছে। তোমার এই যে বক্ষে, বক্ষপিঞ্জরের যে হাড়, পশ্রুকা, যদি না থাকতো তাহলে কিন্তু এখানে এগুলা সেফ থাকতো না। বা তোমার এই যে মস্তিষ্ক আছে মাথায়, উপরে কিন্তু তোমার করটিকার অস্থি আছে। সব অস্থি আমরা আজকে শিখবো। এই করটিকার অস্থি দিয়েই তোমার কিন্তু মস্তিষ্কটা কি ইয়ে করছে, আমাদের রক্ষা করছে। তার মানে ক্ষতিগ্রস্ত হইতে পারে এমন অঙ্গ সমূহকে রক্ষা করছে কে? তোমার কঙ্কাল তন্ত্র। তাহলে এটাই তুমি একটু সুন্দর করে লিখবা, ক নম্বরে পরীক্ষায় খুব আসে। তাহলে আমরা প্রথম কথা লিখবো কি? তৈরি হচ্ছে কই থেকে? ভ্রূণীয় মেসোডাম থেকে। তাহলে ভ্রূণীয় মেসোডাম থেকে উদ্ভূত কি কি দিয়ে গঠিত? অস্থি এবং তরুণাস্থি নামক যোজক টিস্যুর সমন্বয়ে গঠিত যে তন্ত্র, যেটা দেহের কাঠামো সৃষ্টির মাধ্যমে আকৃতি দান করে, তোমার দেহের যে ভার আছে সেটা বহন করে, পেশির সাথে সংযোগ তল সৃষ্টি করে, এবং ক্ষতিগ্রস্ত হইতে পারে এমন অঙ্গ সমূহকে রক্ষা করে। এটাই হচ্ছে কি কঙ্কাল তন্ত্র। তাহলে কঙ্কাল তন্ত্রে কয়টা হাড় আছে তোমরা সবাই জানো? 206টা অস্থি আমাদের আছে। এই কঙ্কাল তন্ত্রের মধ্যে আমরা দেখবো কি যে এই কঙ্কাল তন্ত্রকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি বহি কঙ্কাল তন্ত্র, কি মনে রাখবা? একটা হচ্ছে বহি, একটা হচ্ছে কি অন্ত, আর একটা হচ্ছে স্প্যাঙ্কনিক। তাহলে 3 ধরনের কঙ্কাল তন্ত্র আমরা পাবো। একটা হচ্ছে বহি কঙ্কাল তন্ত্র, একটা হচ্ছে কি অন্ত কঙ্কাল, আর একটা মনে রাখবা স্প্যাঙ্কনিক কঙ্কাল তন্ত্র। তাহলে এই 3 ধরনের যে কঙ্কাল তন্ত্র আছে, হ্যাঁ, তাহলে 3 ধরনের কঙ্কাল তন্ত্র তুমি কি কি পড়বা? একটা হচ্ছে বহি কঙ্কাল তন্ত্র, যেটা তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ। বাইরে থেকে কি দেখা যায়? এই যে তোমার নখ, দেখো এই নখ কিন্তু বাইরে। তাহলে আমরা একটা পাইছি কি? বহি কঙ্কাল তন্ত্র বললে লাদেন, লোম, দাঁত আর নখ। অন্তকঙ্কাল হচ্ছে 206টা হাড়। এই 206টা হাড়কে 2 ভাগ করা যায়। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, একটা অক্ষীয়, আর একটা হচ্ছে উপাঙ্গীয়। হ্যাঁ, তাহলে অক্ষীয় আর কি আছে? উপাঙ্গীয়। অক্ষীয় কঙ্কালে হাড় আছে 80টা, আর উপাঙ্গীয়তে আছে কয়টা? বাকি 126টা। তাহলে আমরা এই মোট 206টা হাড় নিয়ে আমরা পড়াশোনা করবো ইনশাল্লাহ। তোমরা সবাই এখনো যারা আসে নাই, তোমার বন্ধুদের
কমেন্টে যে মেনশন করে গ্রুপে নিয়ে আসো, যারা আমাদের প্রাইভেট গ্রুপে যারা আছে সবাইকে তোমরা ক্লাসে যুক্ত করো। হ্যাঁ, তাহলে এখন এরপরে একটা যেটা আছে স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল তন্ত্র, যেটা সেটার মধ্যে আমরা দেখব তোমার কি কি আছে। এটা তোমরা যারা ফুসফুসের অধ্যায় পড়ছো, হ্যাঁ তোমরা যখন ফুসফুসের অধ্যায় পড়ছিলা, আমাদের শ্বসন তন্ত্র যখন পড়ছিলাম, তখন আমরা জানি যে এখানে আমাদের কি ছিল। এই যে আমি কথা বলছি তোমাদের পড়াচ্ছি, তাহলে এটা কি হচ্ছে, আমার স্বর যে সৃষ্টি হচ্ছে, শব্দ হচ্ছে কোন জায়গা থেকে? হ্যাঁ, এটা কিন্তু এই যে জায়গা থেকে হচ্ছে, এই জায়গা নাম হচ্ছে কি স্বর যন্ত্র। হ্যাঁ, তাহলে কেউ আবার ষড়যন্ত্র ভেবো না, স্বর যন্ত্র। তাহলে এই স্বর যন্ত্র বা এটাকে বলা হয় কি ল্যারিংস। তাহলে স্বর যন্ত্র বা ল্যারিংস এটা আমাদের শ্বসন তন্ত্রের অংশ। এটা বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চলের অংশ। লাস্ট যে অংশটা বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চলে 5টা অংশ ছিল, একটার নাম হচ্ছে স্বরযন্ত্র বা ল্যারিংস, লাস্টেরটা। এর নিচে আছে কি স্বরযন্ত্র, যেখানে শেষ সেখান থেকে আমাদের কি ট্রাকিয়া শুরু। তাহলে ট্রাকিয়া বা শ্বাসনালী। তাহলে স্বরযন্ত্রের পরে কি পড়বা? ট্রাকিয়া, বা এটাকে কি বলা হয় শ্বাসনালী। তাহলে ট্রাকিয়া বা শ্বাসনালী, সেই ট্রাকিয়া দুই ভাগ হয়ে যায়। তোমরা পড়ছিলা ট্রাকিয়া দুই ভাগ হয়ে দুইটা ফুসফুসে প্রবেশ করে, সেই দুইটার নাম কি ছিল? ব্রঙ্কাস বা ব্রঙ্কাই। তাহলে ব্রঙ্কাস বা ব্রঙ্কাই। তাহলে এই যে তিনটা জিনিস, এই তিনটাই তুমি পড়ছো কোথায়? ফুসফুসের অধ্যায়ে। এই তিনটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল তন্ত্রের অংশ। তাহলে কি কি আমরা মনে রাখবো? আমরা চলে যাব 5 অধ্যায়ে। জলদি 5 অধ্যায় সবাই পড়ছো। তোমার যে শ্বসন তন্ত্র, তার মধ্যে আমরা পড়ছিলাম কি কি থাকে? এই যে স্বরযন্ত্র বা ল্যারিংস। হ্যাঁ, তুমি সেখানে পড়ছিলা 3 ধরনের তরুণাস্থি থাকে, যার মধ্যে যে উঁচু হয়ে যেটা আছে এটার নাম থাইরয়েড, আর একটা ছিল ক্রিকয়েড, অ্যারিটিনয়েড। থাইরয়েডই সবথেকে বড়, এটাকে আদম সাপেল বলা হয়, পড়ছিলাম। এই স্বরযন্ত্র বা ল্যারিংস এটা স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল তন্ত্রের অংশ আমরা পড়ছি। তাহলে এর যে তরুণাস্থি থাকে সেটা, এখানে তো 3 ধরনের তরুণাস্থি থাকে তুমি জানো। তার নিচে আছে কি ট্রাকিয়া। ট্রাকিয়া বা শ্বাসনালী, এটা আমরা পড়ছি বায়ু পরিবহন অঞ্চলে আর কি, স্বরযন্ত্রের নিচের অংশ। এই ট্রাকিয়া বা শ্বাসনালী স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল তন্ত্রে আছে। তোমরা জানো এর মধ্যে তরুণাস্থি থাকে 15 থেকে 20টা, পড়ছিলা সি আকৃতির। 15 থেকে 20টা থাকে সি আকৃতির, এবং এই ট্রাকিয়ার দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এগুলা পড়ছিলাম 5 অধ্যায়ে। তারপরে আছে ট্রাকিয়া দুই ভাগ হয়ে যায়, দুই ভাগ হয়ে দুইটা ফুসফুসে প্রবেশ করে, সেটার নাম কি ব্রঙ্কাস অথবা ব্রঙ্কাই, এক বচন আর বহু বচন। তাহলে এই তিনটা কঙ্কাল তন্ত্রের শ্রেণী বিভাগ আমরা পড়লাম। তাহলে এই তিনটা আমরা মনে রাখবো। বহিঃকঙ্কাল বললে কি বলছি? লাদেন। লাদেন ভোলা যাবে না, লোম, দাঁত, নখ। অন্তকঙ্কাল মানে 206টা অস্থি, দুই ভাগ করা যায়। অক্ষীয় বললে 80, উপাঙ্গীয় বললে 126। স্প্ল্যাঙ্কনিক বললে স্বরযন্ত্র বা ল্যারিংস, ট্রাকিয়া বা শ্বাসনালী, ব্রঙ্কাই বা ব্রঙ্কাস। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের দেখো যে এরপরে আমরা পড়বো কি, যে তোমার এই কঙ্কালতন্ত্রের কাজ। হ্যাঁ, কঙ্কালতন্ত্র তোমাদের কি কাজ করছে আমরা সেটা এখন আমরা দেখব। এই কঙ্কালতন্ত্রের মধ্যে দেখো, প্রথম কথা, তুমি যদি সংজ্ঞা পারো তাহলে কাজগুলো তুমি জানবা। হ্যাঁ, তাহলে সংজ্ঞা পারলে কাজ তুমি পারবা। সেটা হচ্ছে কি, তোমার কি কি কাজ দেওয়া আছে। প্রথম কথা, আমাদের কঙ্কালতন্ত্র কি কাজ করছে তুমি প্রথমে পড়ছো কি, দেহের কাঠামো গঠন করে, সংজ্ঞার মধ্যে পড়ছো। আর কি কাজ করে পড়ছো? দেহের ভার বহন করে। হ্যাঁ, তারপর আর কি পড়ছো? পেশির সাথে সংযোগ তল সৃষ্টি করে, তোমার চলনে সাহায্য করে, এবং ক্ষতিগ্রস্ত হইতে পারে এমন গুলা অঙ্গগুলাকে কি করে? সুরক্ষা দেয়। এগুলা যান্ত্রিক কাজ। তুমি এগুলা সংজ্ঞা পড়লে যান্ত্রিক কাজ তুমি এমনিই পারবা। এরপরে আছে কি আমাদের শারীরবৃত্তীয় কাজ। এই কঙ্কালতন্ত্রে যে শারীরবৃত্তীয় কাজ আছে, সেই কাজের মধ্যে আমরা কি দেখব? হ্যাঁ, তাহলে সবাই দেখো, খেয়াল করো, কঙ্কালতন্ত্রের শারীরবৃত্তীয় কাজ। ফোন আসছে?
কল আসছিল কেন? হ্যাঁ, তাহলে শারীরবৃত্তীয় যে কাজ, সবাই খেয়াল করে দেখো যে এর মধ্যে আমরা কি কি পাবো। প্রথম কথা হচ্ছে রক্তকণিকা উৎপাদন। তোমরা সবাই পড়ছো এই যে রক্তকণিকা। রক্তকণিকা উৎপাদন আমরা জানি কি, রক্তকণিকা উৎপাদন হয় কই থেকে? পড়ছিলা লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে। তাহলে দেখো পরিণত মানব দেহের যে রক্তকণিকা আমরা পড়ছি, এটার প্রধান টিস্যু হচ্ছে কি লাল অস্থিমজ্জা। তোমরা পড়ছো লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে আমাদের লোহিত রক্তকণিকা তৈরি হয়। তোমরা এই রক্ত অধ্যায়ে পড়ছো লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট থেকে অনুচক্রিকা তৈরি হয়। এখন আমরা দেখব, এটা আমি রক্ত অধ্যায় পড়ানোর সময় তোমাদের পড়াইছিলাম, রক্তকণিকা বিভিন্ন বয়সে বিভিন্ন জায়গা থেকে তৈরি হয়। হ্যাঁ, যার মধ্যে যখন তুমি ভ্রূণ অবস্থায় ছিলা, ভ্রূণ অবস্থায় রক্তকণিকা তৈরি হয় তোমার প্লীহা থেকে, প্লীহা বা স্প্লিন থেকে। হ্যাঁ, তোমার যকৃত বা লিভার থেকে তৈরি হয়। আবার থাইমাস থেকে তৈরি হয়। আরেকটা হচ্ছে কি কুসুমথলি বা ইয়ক স্যাক। তাহলে কুসুমথলি বা ইয়ক স্যাক, এই চারটা জায়গা থেকে তোমার কখন তৈরি হচ্ছে? যখন তুমি ভ্রূণ অবস্থায় ছিলে তখন তোমার আরবিসি তৈরি হয়েছে। আমাদের আজমল স্যারের বইয়ে কিন্তু 4 অধ্যায়ে সবগুলা দেওয়া নাই, শুধুমাত্র বলা আছে লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে তৈরি হয়। তুমি সবগুলাই জানতে হবে, কারণ আমাদের খুবই গুরুত্বপূর্ণ রক্তের কণিকা, আরবিসিটাও তো বেশি গুরুত্বপূর্ণ, তোমরা জানো। তাহলে এই যে রক্তকণিকা উৎপাদনের ক্ষেত্রে যখন ভ্রূণ অবস্থায় 4টা জায়গা থেকে তৈরি হয়। প্লীহা থেকে তৈরি হয়, প্লীহা বা স্প্লিন তোমরা সবাই চেনো। যকৃৎ বা লিভার আমরা পড়ছি কি যে থাইমাস, আর এটা হচ্ছে কুসুমথলি বা ইয়ক স্যাক। এরপরে শিশু থেকে 20 বছর, শিশু থেকে 20 বছর অর্থাৎ তোমাদের আরবিসি এখন তৈরি হয় কই থেকে? তোমরা তো এখনো আন্ডার 20, তাই না? তাহলে তোমাদের আরবিসি কিন্তু তৈরি হচ্ছে লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে। লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে তৈরি হয়। হ্যাঁ, তাহলে লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে কখন তৈরি হয়? শিশু থেকে 20 বছর বয়স পর্যন্ত। এরপরে আফটার 20 ইয়ার্স, হ্যাঁ, এখন আমার আরবিসি কই থেকে তৈরি হয়? এটা তো আমার চিন্তার বিষয়। আমার তো বয়স অনেক হয়ে গেছে, মুরব্বী হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখন আমার আরবিসি কই থেকে তৈরি হয়? আমার তো লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে তার হবে না। তাহলে মনে রাখবা 20 বছরের পরে, 20 বছরের পরে তোমার আরবিসি তৈরি হবে কই থেকে? আমরা মনে রাখবো লম্বা অস্থির মস্তক, লম্বা অস্থির মস্তক। হ্যাঁ, তাহলে দেখো লম্বা অস্থির মস্তক মানে কি তোমরা একটু পরেই পড়বা, তোমাদের বইয়ে দেখো শারীরবৃত্তীয় কাজের মধ্যেও আছে। লম্বা অস্থি তুমি জানো, তোমার দেহের সব থেকে লম্বা অস্থি তোমার পায়ের যেটা আছে ফিমার। তাহলে পায়ের যে আমাদের প্রথম হাড়টা ফিমার আমরা সবাই চিনি, এই ফিমার কিন্তু তোমার দেহের সব থেকে লম্বা অস্থি। হ্যাঁ, দীর্ঘস্থি বলা হয় ফিমার। হাতে একটা আছে, এর নাম কি? হাতে হাত, হাতে হিউমেরাস। তাহলে এই ফিমার আর হিউমেরাসের গোল মস্তক থাকে। হ্যাঁ, আমরা তোমাদের এই অধ্যায়ের আজকে আমরা অর্ধেক ক্লাস নেব, বাকি অর্ধেক ক্লাসের সময় তোমাদের আমরা অস্থি দেখাবো। হ্যাঁ, আমরা তোমার তখন দেখবে হিউমেরাসের যে মস্তক, সেই মস্তক এবং ফিমারের যে মস্তক থাকে গোল মস্তক, এই জায়গাটায় আছে, যেটা থেকে তোমার কি হচ্ছে যে 20 বছরের পরে তোমার আরবিসি তৈরি হচ্ছে, রক্তকণিকা। এরপরে আর সাথে মনে রাখবে কি চ্যাপ্টা অস্থি। হ্যাঁ, তাহলে চ্যাপ্টা অস্থি থেকেও তৈরি হচ্ছে। তো তোমরা চ্যাপ্টা অস্থি কোনগুলা তোমার বইয়ে দেখো লেখা আছে। এই যে তোমার স্টারনাম সবাই জানো, বুকের মাঝখানে যেটা আছে, দুই পাশে থাকে পশ্রুকা, মাঝখানে যে স্টারনাম, স্টারনাম একটা চ্যাপ্টা অস্থি, তার দুই পাশের পশ্রুকা গুলাও কিন্তু চ্যাপ্টা অস্থি। হ্যাঁ, তাহলে সামনে প্রথমে কি স্টারনাম, তারপরে পশ্রুকা, পেছনে চলে যাবা কশেরুকা অর্থাৎ মেরুদণ্ডের হাড়, মাথায় আছে কি করোটি, এগুলো সব চ্যাপ্টা হাড়। এগুলা থেকে তোমার রক্তকণিকা তৈরি হচ্ছে, আর ফিমার আর হিউমেরাসের মাথা থেকে তৈরি হচ্ছে। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা কি শিখলাম? রক্তকণিকা একদম ভ্রূণ অবস্থায় তৈরি হয় 4টা জায়গা থেকে, মনে রাখবা। প্লীহা থেকে, প্লীহা বা স্প্লিন খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে কি যকৃৎ বা লিভার, একটা আছে কি থাইমাস, আর একটা কি বললাম কুসুমথলি বা ইয়ক স্যাক। এই 4টা জায়গা থেকে তোমার ভ্রূণ অবস্থায় আরবিসি তৈরি হয়েছে। শিশু থেকে 20, অর্থাৎ তুমি এখন যে জায়গায় আছো তোমার আরবিসি তৈরি হচ্ছে লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে। আর যখন তোমার বয়স 20 বছরের বেশি হয়ে যাবে
তখন তোমার তৈরি হবে লম্বা অস্থির মাথা। লম্বা অস্থি মানে কি? ফিমার। আর হিউমেরাসের মস্তক। চ্যাপ্টা অস্থি, চ্যাপ্টা অস্থি মানে কি? স্টারনাম, পশ্রুকা। পেছনে মেরুদণ্ডের হাড় কি? কশেরুকা। মাথায় আছে কি? করোটি। হ্যাঁ, তাহলে এগুলো আমরা একটু পরে শিখবো কোথায় কোন হাড়গুলো আছে। এই আরবিসি প্রতি সেকেন্ডে তৈরি হয় কত? দেখো তোমার বইয়ে লেখা আছে প্রতি সেকেন্ডে আমাদের অস্থিমজ্জা থেকে গড়ে প্রায় 26 লক্ষ আরবিসি তৈরি হয়। 26 লাখ। হ্যাঁ, তাহলে আমরা প্রতি সেকেন্ডে গড়ে 26 লক্ষ আরবিসি তৈরি হয়। যখন তুমি এই 26 লক্ষ আরবিসি পড়তেছো, তোমার দেহের আরবিসির পরিমাণটাও একসাথে মনে করবা। রক্ত অধ্যায়ে তুমি পড়ছিলা আমাদের দেহে যে আরবিসি থাকে তার পরিমাণ কত? হ্যাঁ, পড়ছিলা যে একদম যখন তুমি ভ্রূণ অবস্থায় ছিলা আরবিসি ছিল 80 থেকে 90 লাখ। হ্যাঁ, এরপরে শিশুদের ক্ষেত্রে কত? 60 থেকে 70 লাখ। প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে 50 থেকে 54 লাখ। 50 থেকে 54 লাখ। আর মহিলাদের ক্ষেত্রে আমরা পড়ছি কি 44 থেকে 49 লাখ। তাহলে এই যে চারটা পরিমাণ, এটাও তুমি রক্ত অধ্যায়ে পড়ছো। তাহলে তোমার সামনে যখন আসবে প্রতি সেকেন্ডে আমাদের অস্থিমজ্জা থেকে রক্তকণিকা তৈরি হয় 26 লক্ষ, তখন আমরা একটুখানি মাথাটারে নিয়ে চলে যাবো 4 অধ্যায়ে। 4 অধ্যায়ে আমরা পড়ছিলাম কি আমাদের যখন ভ্রূণ অবস্থায় ছিলাম তখনই সব থেকে বেশি ছিল আরবিসি। কত সেটা? 80 থেকে 90 লাখ। তারপরে যখন তুমি শিশু হইলা তখন ছিল কত? 60 থেকে 70 লাখ। আবার যখন তুমি প্রাপ্তবয়স্ক পুরুষ এখন তোমার এখন আছে কত? 50 থেকে 54 লাখ। আর মেয়েদের ক্ষেত্রে আমরা পড়ছি 44 থেকে 49 লাখ। আমরা আমাদের জুওলজি বইয়ে যা কিছুই পড়ছি, হ্যাঁ, সবকিছুর ক্ষেত্রে আমরা দেখছি কি মেয়েদের ক্ষেত্রে একটু কম কম আছে। হ্যাঁ, সেটা তোমার মস্তিষ্ক বলো, হৃদয় বলো, হৃৎপিণ্ড, হ্যাঁ, যকৃৎ, হ্যাঁ, বৃক্ক, তোমার আরবিসি সবকিছু আমরা একটু কম কম পাচ্ছি, তাই না? এতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কম থাকলেও সমস্যা নাই, ঠিক আছে, পড়াশোনা করলে সে এগিয়ে যাবে। তাহলে আমরা রক্তকণিকা সম্পর্কে আমরা জানলাম। এখন নিঃশ্বাস প্রশ্বাস এবং শ্রবণ যে পয়েন্ট আছে তোমার, দেখো 7 নম্বর পয়েন্টে তুমি যে নিঃশ্বাস প্রশ্বাস নাও, এটাতে তোমার কঙ্কালতন্ত্র কাজ করছে? অবশ্যই করছে। কিভাবে করছে? তোমরা যখন 5 অধ্যায় পড়ছিলা, ফুসফুসের অধ্যায় পড়ছিলা, আমরা যখন প্রশ্বাস নিই, প্রশ্বাস মানে কি? শ্বাস গ্রহণ। এই যে শ্বাস গ্রহণ করলা, এই প্রশ্রুকাগুলা কি হয়? উপরের দিকে সংকুচিত হয়ে উপরের দিকে ফুলে যায়। আবার যখন নিঃশ্বাস ত্যাগ করো তখন আবার নিচের দিকে নেমে যায়। তাহলে প্রশ্বাস নিঃশ্বাসের সময় তোমার কঙ্কাল কি করছে? সাহায্য করছে। আবার শ্রবণ, শ্রবণের ক্ষেত্রে আমরা জানি, একটু পরে আবার জানবো, কানে কর্ণাস্থি আছে 3 জোড়া, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এই যে 3 জোড়া আছে, এরা তোমার যেহেতু কর্ণাস্থিকা, তাহলে তোমার শ্রবণেও সাহায্য করছে অস্থি। তাহলে এই পয়েন্ট গেল। রোগ প্রতিরোধ মনে রাখবা, অস্থির মধ্যে রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র আছে। এটা একটু আমাদের মনে রাখতে হবে, একটু কঠিন শব্দ। তাহলে কি আছে? রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র, যেটা তোমার রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশ নেয়। আর এর ছাড়া আমরা দেখবো কি যে অস্থির মধ্যে খনিজ লবণ সঞ্চয়। তোমরা সবাই জানো হাড়ের মধ্যে কি আছে? ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম কত? সব থেকে বেশি, 97%। হ্যাঁ, তাহলে আমাদের হাড়ের মধ্যে খনিজ লবণ সঞ্চয়, যার মধ্যে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস আছে। ক্যালসিয়ামে থাকবে 97%। এই ক্যালসিয়াম থাকে বলেই তোমার হাড় কিন্তু শক্ত হয়। হ্যাঁ, এরপরে দেখবা কি যে তোমার হরমোনাল নিয়ন্ত্রণ আছে। অস্থির একটা হরমোন আছে, তার নাম দেখো অস্টিওক্যালসিন। তাহলে অস্থির হরমোন কি? অস্টিওক্যালসিন। মনে রাখবা, অস্থির যে কোনো কিছু আসলেই অস্টিও শব্দ সামনে চলে আসবে। অস্থির হরমোন অস্টিওক্যালসিন। তাহলে অস্থির হরমোন অস্টিওক্যালসিন, আমি এটারে মনে রাখি চাচা হরমোন। হ্যাঁ, তাহলে চাচা হরমোন দিয়ে মনে রাখবা। হ্যাঁ, তাহলে এই চাচা সতে চিনি আর এক সতে হচ্ছে চর্বি। তাহলে চিনি আর চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে অস্টিওক্যালসিন। তাহলে অস্টিওক্যালসিন কি হরমোন? চাচা হরমোন। হ্যাঁ, কি করছে? এক চতে চিনি আর এক চতে হচ্ছে চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করছে। আমরা বলেছি কি অস্থি মানেই অস্টিও শব্দ থাকবে। তাহলে অস্থির হরমোন কি বললাম? অস্টিওক্যালসিন, চাচা হরমোন মনে রাখবা। আর রাসায়নিক শক্তির
আধার হিসেবে কাজ করবে অ্যাডিপোজ কোষ। তাহলে লাস্ট আমরা এই যে শারীরবৃত্ত কাজ করছি, এই অ্যাডিপোজ কোষ কি করে, রাসায়নিক শক্তির আধার হিসেবে কাজ করে অ্যাডিপোজ কোষ। তাহলে আমাদের মোটামুটি কঙ্কাল তন্ত্রের যে শারীরবৃত্ত কাজ আছে এগুলো তোমরা মনে রাখবা। হ্যাঁ, তাহলে আমাদের সবগুলা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা এই কঙ্কাল তন্ত্রের উপাদানে চলে আসবো। হ্যাঁ, তাহলে সবাই খেয়াল করো, কঙ্কাল তন্ত্রের যে উপাদান, সেই উপাদানে কি পাবা? কঙ্কাল তন্ত্রের উপাদানে আমরা বের করো যে 5টা জিনিস আছে, 5টা উপাদান আছে। প্রথমটা কি? প্রথমটা অস্থি। অস্থি মানে কি তোমরা জানো? অস্থি মানে হচ্ছে বোনস। হ্যাঁ, তাহলে আরেকটা আছে কি? তরুণাস্থি। তরুণাস্থি মানে কি? কার্টিলেজ। তাহলে কার্টিলেজ। হ্যাঁ, আমরা মনে রাখবো অস্থি মানে কি? বোনস। তরুণাস্থি কি আছে? কার্টিলেজ। হ্যাঁ, তোমরা দেখবে কি একটা আছে কি তোমার লিগামেন্ট আছে, আর একটা আছে টেন্ডন। তাহলে লিগামেন্ট, আরেকটা আছে কি টেন্ডন, আরেকটা আছে অস্থি সন্ধি। তাহলে এই যে 5টা তুমি কি পাচ্ছ? অস্থির কঙ্কাল তন্ত্রের যে উপাদান আছে 5টা। তাহলে এই 5টা আমরা কি কি দেখবো? প্রথমে কি? অস্থি, যেটাকে আমরা বোনস বলি। তোমার কঙ্কাল তন্ত্রের যে হাড় গুলো আছে, অস্থি আছে 206টা হাড় আছে, তুমি জানো। এই 206টা হাড় এর মধ্যে কি থাকে? একটু আগেই বললাম, ক্যালসিয়ামই থাকবে মেইন। ক্যালসিয়াম কত পার্সেন্ট? 97% থাকে ক্যালসিয়াম। হ্যাঁ, তাহলে আমাদের কঙ্কাল তন্ত্রের হাড়ের মধ্যে ক্যালসিয়াম পাচ্ছি আমরা কত? 97%। হ্যাঁ, তাহলে 97% কি আছে? ক্যালসিয়াম আছে। এবং এই ক্যালসিয়াম থাকে বলেই তোমার কঙ্কাল তন্ত্রের কঙ্কালের কি হচ্ছে? হাড়গুলা শক্ত হয়। তাহলে ক্যালসিয়াম আছে বলেই শক্ত হচ্ছে আমাদের হাড় কিন্তু। তাহলে এরপরে পড়বা কি? তরুণাস্থি, যেটা সেটা হচ্ছে কার্টিলেজ। তরুণাস্থিকে কোমলাস্থিও বলা হয়। তরুণ নামের মধ্যেই তরুণ আছে। তরুণ মানে কি? ও একটু নরম সরম, কেবল প্রথম প্রথম তরুণ বয়স, তাহলে এখনো তো অত বেশি হয় নাই। হ্যাঁ, তাহলে ও কি? কোমল। তাহলে কি? কোমলাস্থি মনে রাখবা। তাহলে তরুণাস্থি মানেই কি? কোমলাস্থি। এই কোমলাস্থির মধ্যে আমরা দেখব কি? দেখবা হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা দেখব কি কি এর মধ্যে? সমস্যা কোনো? ঠিকঠাক। তাহলে কোমলাস্থির মধ্যে আমরা কি পাবো? তোমরা তরুণাস্থি মানেই কোমলাস্থি, এটাকেই বলা হচ্ছে কার্টিলেজ। এবং এটার মধ্যে কোনো ক্যালসিয়াম থাকে না, তার জন্য এটা কি হয়? তো নরম সরম, নরম হবে আর কি। তোমরা সবাই যে কার্টিলেজ তরুণাস্থি কোথায় থাকে, যে আমরা একটু আগে শিখলাম, আমাদের ষড়যন্ত্র আছে তরুণাস্থি কয় ধরনের? 3 ধরনের। হ্যাঁ, শ্বাসনালী বা ট্রাকিয়াতে আছে 15 থেকে 20টা, কানে তরুণাস্থি আছে, নাকে তরুণাস্থি আছে, এগুলো আমরা পরে শিখবো। তাহলে এর মধ্যে কোনো ক্যালসিয়াম থাকে না, এটা নমনীয়। হ্যাঁ, এরপরে আছে কি? লিগামেন্ট। হ্যাঁ, লিগামেন্টের ক্ষেত্রে কি দেখবা? লিগামেন্ট আর টেন্ডন, এই দুটো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি কি মনে রাখতে হবে আমাদের? লিগামেন্ট আর কি? টেন্ডন। তাহলে এই দুইটা থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। লিগামেন্ট বলা হয় কোনটাকে, আর টেন্ডন বলা হয় কোনটাকে? হ্যাঁ, তাহলে দেখো, লিগামেন্ট হচ্ছে মনে রাখবা বিবিএল। হ্যাঁ, তাহলে বিবিএল থাকছে কি? বিতে বন্স, বিতে বন্স, এল থাকছে লিগামেন্ট। তাহলে বন্স আর বন্স মিলে, অর্থাৎ অস্থি আর অস্থি মিলে হবে লিগামেন্ট, আর অস্থির সাথে পেশি। হ্যাঁ, তাহলে অস্থি আর পেশি, অস্থির সাথে পেশি মনে রাখবা। আমরা অস্থির সাথে পেশিরে টেনে এনে লাগাবো, তাই টেন্ডন। তাহলে অস্থির সাথে পেশিরে টেনে লাগাবা, তাই টেন্ডন। তাহলে অস্থি আর পেশি মিলে হয় টেন্ডন, মানে বোনস আর মাসেল মিলে হবে কি? টেন্ডন। আর বোনস আর বোনস মানে অস্থি আর অস্থি, হাড় আর হাড় মিলে হবে কি? লিগামেন্ট। হ্যাঁ, তাহলে আমরা মনে রাখবো। এরপরে আছে অস্থি সন্ধি, জয়েন্ট। হ্যাঁ, এই জয়েন্ট তোমরা যেগুলা বিভিন্ন জয়েন্ট দেখবা, তাহলে অস্থি সন্ধি মানে আমাদের জয়েন্ট। আমাদের যেরকম এখানে একটা জয়েন্ট আছে, তোমার হাতে একটা রিস্ট জয়েন্ট আছে, এখানে আছে এলবো জয়েন্ট আছে, এখানে শোল্ডার জয়েন্ট আছে। হ্যাঁ, কোমরের এই জায়গা আছে কি? হিপ জয়েন্ট।
এখানে আছে কি হাঁটুতে আছে নি জয়েন্ট, পায়ের গোড়ালিতে কি আছে অ্যাঙ্কেল জয়েন্ট। এই যে জয়েন্টগুলা অস্থিসন্ধি, এগুলোর জন্য তুমি কি করতে পারো, তোমার যে চলন নড়ন, হ্যাঁ, ভার বহন, এগুলাতে কাজকর্ম সহজ করে দেয়। তাহলে এই অস্থিসন্ধিগুলা, যদি এখানে জয়েন্ট না থাকতো তুমি হাতটা এরকম করতে পারতা না, হ্যাঁ, তাহলে তোমার তো হাত এরকমই থাকতো, হ্যাঁ, কিছু নিতে গেলে এরকম করে নিতে হতো। তাহলে এই যে তুমি জয়েন্টের জন্য, এই যে এই জয়েন্টের জন্য হাত এরকম করতে পারছো, তাহলে এগুলো হচ্ছে অস্থিসন্ধি বা এগুলাকে জয়েন্ট বলা হয়। তাহলে কঙ্কালতন্ত্রের 5টা উপাদান, একটা পাইছি কি বোনস বা অস্থি। আমরা জানি 206টা হাড় আছে, এর মধ্যে কি থাকে, ক্যালসিয়াম থাকে। কত পার্সেন্ট? 97%। হ্যাঁ, আমরা বলছি তরুণ আস্থি, ক্যালসিয়াম নাই, তরুণ মানে কি নরম, তাই কি কোমল আস্থি, বা এটাকে কি বলা হচ্ছে, কার্টিলেজ। আমরা পড়ছি কি অস্থি আর অস্থি যখন একসাথে যুক্ত হচ্ছে তখন সেটাকে লিগামেন্ট বলা হয়, অর্থাৎ বিবিএল, বোনস বোনস লিগামেন্ট। আমরা পড়ছি কি অস্থি আর পেশি, বোনস আর মাসেল মিলে হচ্ছে টেন্ডন। আর জয়েন্ট বা অস্থি সন্ধি কোনগুলা আমরা পড়ছি, যেগুলা তোমার আমরা বিভিন্ন জয়েন্ট পাইছি যেগুলোতে তোমার চলতে চলন নড়ন এগুলা সহজ করে দিচ্ছে কাজ করতে। তাহলে এগুলো আমরা জানলাম। এখন আমরা শিখবো কি এই কঙ্কাল তন্ত্রের যে হাড়গুলো আছে এগুলা পড়া শুরু করব। এখন তোমরা সবাই একটু খেয়াল করো, দেখো আমরা জানি 206টা হাড় সবাই পড়ছো, সবাই জানো, হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে 207টাও থাকতে পারে। দেখো তোমাদের অনেক বন্ধু বান্ধবীদের, হ্যাঁ, বন্ধুদের বলা হয় যে ওর তো একটা বান্দরের হাড় আছে, হ্যাঁ, তোমরা ছোটবেলায় বলছো না, তাহলে যার বান্দরের হাড় আছে তাহলে তারা আমরা কয়টা বলবো? 206টা। আসলে কি 206টা না, আসলে 207টা না, 206টাই কিন্তু, হ্যাঁ। তাহলে আমাদের বান্দরের হাড় থাকলে ওইটা কিন্তু নাই, ঠিক আছে। তাহলে 206টা যে অস্থি আছে। তুমি যখন শিশু অবস্থায় ছিলা তখন তোমার কয়টা ছিল? 300টা অস্থি ছিল। তাহলে আগে ছিল কত? 300। এখন কত? 206। আমরা পড়ার সময় দেখতে পাবো অনেকগুলো হাড় একসাথে একসাথে হয়ে যায়, অসিফিকেশন হয়ে তোমার তখন কি হচ্ছে, কমে আসছে। তাহলে আগে ছিল কত? 300, এখন কত? 206। এই 206টা হাড় আমরা দুই ভাগ করছি, একটা কি অক্ষীয় কঙ্কাল 80টা, আর উপাঙ্গীয় কয়টা? 126। তাহলে অক্ষীয় পড়ছো কয়টা? অক্ষীয় 80। তাহলে অক্ষীয় কঙ্কালের হাড় আছে কয়টা? 80টা। আমরা পড়ছি উপাঙ্গীয় কঙ্কালের অস্থি কয়টা? 126টা। তাহলে অক্ষীয় 80, উপাঙ্গীয় 126, মোট তোমার 206টা। এই 206টা হাড় আমরা এখন পড়ব। প্রথমে আমরা অক্ষীয় কঙ্কাল পড়ব, তারপরে আমরা যাব উপাঙ্গীয়তে। তাহলে অক্ষীয় কঙ্কাল 3 ভাগ করা হয়েছে। তাহলে অক্ষীয় কঙ্কাল যে 80টা আছে সেই অক্ষীয় কঙ্কালরে আবার 3টা ভাগে ভাগ করছে। তাহলে অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় 80টা, হ্যাঁ, তোমার অক্ষীয় কঙ্কাল কয়টা আছে? 80টা আছে। মনে রাখবা এই অক্ষীয় কঙ্কাল 80 3 ভাগ করা হয়েছে। একটার নাম হচ্ছে করোটি, কি মনে রাখবা? একটা আছে কি করোটি, যার অস্থি কয়টা? 29টা। করোটি মানে হচ্ছে তোমার মাথা, কান, মুখ এগুলো একসাথে, এটুকু অংশ কি করোটি, যার অস্থি কয়টা, হাড় কয়টা? 29টা। হ্যাঁ, তাহলে এরপরে পর্ব হচ্ছে কি মেরুদণ্ড। মেরুদণ্ডের হাড় আছে আমাদের কয়টা? 26টা। হ্যাঁ, তাহলে 29 আর 26 কত হয়? 55। আর বাকি 25টা আমরা দেখবো কি আমাদের বক্ষ পিঞ্জর। তাহলে বক্ষ পিঞ্জর যেটা, তার অস্থি কয়টা? 25টা। হ্যাঁ, বক্ষ পিঞ্জরে 25। তোমরা সবাই জানো বক্ষ পিঞ্জরে এই পাশে 12টা পশটুকা, এই পাশে 12টা, অর্থাৎ 12 জোড়া পশটুকা আছে। মাঝখানে একটা কি আছে? স্টারনাম আছে। তাহলে এই যে 25, পথে পিঞ্জর, পথে হচ্ছে 25। তাহলে বক্ষ পিঞ্জরে আছে 25টা। মেরুদণ্ডের হাড় কয়টা? 26টা। আগে ছিল 33। হ্যাঁ, অনিয়ত অবস্থায় 33 ছিল, পরে 26 হয়। আর করোটির অস্থি 29টা। তাহলে এই যে অক্ষীয় কঙ্কাল আমরা এখন শিখবো, সবাই একটু খেয়াল করো। একটু খেয়াল করলে আশা করি এই জিনিস তোমাদের মুখস্থ হবে, ইনশাল্লাহ আর কখনো ভুলবা না। হ্যাঁ, পড়াশোনা এমন ভাবে করবা, এমন ভাবে মনে রাখতে হবে যেটা জানো তুমি এখন পড়াশোনা করছো, ভবিষ্যতে তুমি তোমার ছেলে মেয়ের জন্য প্রাইভেট পড়ানো না লাগে, তুমি নিজেই পড়াবা। হ্যাঁ, ছেলে মেয়ে যদি পড়তে নাও চাই, নাতি নাতনিকে যেন তুমি পড়াইতে পারো, সেরকম ভাবে মুখস্থ রাখবা যে এই জিনিস এখন পড়বো, যাতে যখন নাতি নাতনি যখন হবে তখনও পড়াইতে পারবো।
ঠিক আছে, এভাবে তোমাদের শেখাবো ইনশাল্লাহ, তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, তাহলে এই যে করটি, করটির মধ্যে ভাগ আছে, কি কি ভাগ আছে? করটিকা আছে। তাহলে করটির মধ্যে কি পাবা? করটিকা। যদি করটি ছোট শব্দ, তার মধ্যে কিন্তু বেশি হাড় আছে 29টা। আর করটিকা, এই করটির মধ্যে করটিকা মানে শুধু মাথাটা যদি আলাদা করা হয় সেটাই করটিকার হাড় কয়টা? 8টা। হ্যাঁ, তাহলে করটির মধ্যে করটিকা, করটিকার মধ্যে কিন্তু করটি না, এটা খেয়াল রাখবা। করটির মধ্যে করটিকা, করটি বললে 29টা, করটিকা বললে 8টা। মুখমণ্ডল, মুখমণ্ডলের অস্থি কয়টা আছে? যদি শুধু মুখমণ্ডল আলাদা করি তাহলে আমরা পাবো কয়টা? 14টা। হ্যাঁ, তাহলে এই মুখমণ্ডলে তোমার কয়টা হাড় আছে? 14টা। আমরা পড়ছি কি যে আমাদের করটিকায় কয়টা? 8টা। তাহলে 14 8 কত হয়? 22টা। হ্যাঁ, এরপরে পড়বা কর্ণাস্থি। কর্ণাস্থি কয়টা আছে আমাদের? কর্ণাস্থি আছে 6টা, 3 জোড়া, এই পাশে 3টা, এই পাশে 3টা, তাহলে 3 জোড়া বা 6টা। আরেকটা আছে কি? হাই অয়েড অস্থি। তাহলে হাই অয়েড অস্থি, এটা হচ্ছে একটা। তাহলে হাই অয়েড অস্থি কয়টা? দেখো তোমার করটির যে 29টা হাড়, এটা আমরা জানলাম। তাহলে প্রথমে কি পড়লাম? প্রথমে মনে রাখবা যে করটির মধ্যে যে 29টা, সেখানে করটিকা বললে 8টা, মুখমণ্ডলের 14টা, কর্ণাস্থি 3 জোড়া বা 6টা, আর একটা আছে হাই অয়েড অস্থি। এই যে হাই অয়েড অস্থি যেটা একটাই আছে, এই হাই অয়েড অস্থির আকৃতি মনে রাখবা, এটা হচ্ছে কোন আকৃতি? হাই অয়েড অস্থি হচ্ছে ইউ আকৃতি। হ্যাঁ, তাহলে হাই অয়েড অস্থির আকৃতি কেমন? ইউ আকৃতি আমরা মনে রাখবো। এখানে একটা হাই অয়েড অস্থি ভিতরের দিকে থাকে, ছোট একটা হাড়, ইউ আকৃতি। ইউ আকৃতি আরো একটা অস্থি আছে, তার নাম কি? ম্যান্ডিবল। হ্যাঁ, তাহলে আমাদের ইউ আকৃতির 2টা হাড় পাবো। একটা হচ্ছে কি? এই যে ম্যান্ডিবল, তোমার এই জায়গা থেকে এই জায়গা, এটা কিন্তু ইউ আকৃতি। তাহলে ম্যান্ডিবলের আকৃতি কেমন? ইউ আকৃতি। আমরা মনে রাখবো হাই অয়েড অস্থি যে একটা আছে আমাদের করটির অস্থি, এটার আকৃতিও ইউ আকৃতি। তাহলে 2টা ইউ আকৃতির অস্থি পাইলাম। এখন ইউ আকৃতির আর কি আছে মনে রাখবা, প্রথম অধ্যায়ে পড়ছিলাম মলাস্কার পৌষ্টিক নালী। তাহলে মলাস্কার পৌষ্টিক নালী তোমরা সবাই প্রথম অধ্যায়ে 9টা পর্ব পড়ছিলাম। 9টা মেজর পর্ব আছে আমাদের, পরিফেরা থেকে কর্ডাটা। তার মধ্যে 5 নম্বর পর্বের নাম মলাস্কা। সেই মলাস্কার পৌষ্টিক নালীর আকৃতি কি? ইউ আকৃতি। হ্যাঁ, তোমরা 3 অধ্যায় সবাই পড়ছো। হ্যাঁ, পরিপাকের অধ্যায় তুমি পড়ছো, আমি জানি যে সেখানে তোমরা দেখছিলা ক্ষুদ্রান্তের একটা ডিউডেনাম আছে, ক্ষুদ্রান্তের একটা অংশ। সেই ক্ষুদ্রান্তের যে ডিউডেনাম প্রথম অংশ, হ্যাঁ, তাহলে ক্ষুদ্রান্তের অর্থাৎ স্মল ইন্টেস্টাইন যেটা, তার যে ফার্স্ট পার্ট, তার নাম হচ্ছে ডিউডেনাম। সেই ডিউডেনাম এর আকৃতি কেমন? ইউ আকৃতি। হ্যাঁ, এরপর আমরা দেখবো বৃহদান্তের কোলন। হ্যাঁ, তাহলে বৃহদান্তের কোলন, তাহলে ক্ষুদ্রান্তের ডিওডেনাম, বৃহদান্তের কোলন, সেটাও ইউ আকৃতি। আর কিডনি অধ্যায়ে পড়বা বৃক্কের হেনলির লুপ। তাহলে বৃক্কের যে হেনলির লুপ থাকে, হ্যাঁ, বা লুপ অফ হেনলি, সেটাও কিন্তু ইউ আকৃতি। তাহলে এই 6টা ইউ আকৃতি তুমি একসাথে পড়বা, তাহলে দেখো যে কোনো একটা পরীক্ষায় আসতেই পারে। হ্যাঁ, তাহলে আমরা কি শিখছি? প্রথমে আমরা আসলো কি আমাদের হাই অয়েড অস্থি পড়তে, যে আমরা দেখছি কি সেটা ইউ আকৃতি। হ্যাঁ, তখন আমরা আরেকটা কথা চিন্তা করবো, আমরা একটু পরে পড়বো আমাদের মুখমণ্ডলে একটা হাড় ম্যান্ডিবল, সেটাও ইউ আকৃতি। মলাস্কা প্রথম অধ্যায়ে পড়ছিলাম, প্রথম অধ্যায়ে এর পৌষ্টিক নালী আমরা দেখছিলাম ইউ আকৃতি। আমরা 3 অধ্যায়ে পড়ছি ক্ষুদ্রান্তের ডিওডেনাম আর বৃহদান্তের কোলন পড়ছি। আর বৃক্কের অধ্যায়ে পড়বা কিডনির যে হেনলির লুপ, সেটা হচ্ছে ইউ আকৃতি। তাহলে ইউ আকৃতির আমরা কয়টা জিনিস মনে রাখলাম? ইউ আকৃতির 6টা জিনিস একসাথে পড়বা। তোমরা সবাই পড়াশোনা করো, সায়েন্সের স্টুডেন্ট সবাই পড়ে। হ্যাঁ, এখন তোমাকে একটু ব্যতিক্রম হওয়া লাগবে, একটু আলাদাভাবে পড়তে হবে। তোমার কখন রেজাল্টটা ভালো হবে? যখন তুমি একটু এক্সেপশনাল হবা, একটু এক্সেপশনাল ওয়েতে পড়াশোনা করবে, একটু কোয়ালিটিফুল পড়বা। হ্যাঁ, তুমি প্রত্যেকটা অধ্যায় ইন্ডিভিজুয়ালি পড়ছো, হ্যাঁ, তোমার একটা অধ্যায় থেকে আর একটা অধ্যায় গেলে তোমার মনে পড়ে না, এরকম হওয়া যাবে না।
হ্যাঁ, তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের একসাথে মাথার মধ্যে গুছাই নিতে হবে। এখন এই সময় আমরা এই যে শর্ট সিলেবাস তোমাদের যে রিভিশন কোর্স, এখানে এইভাবেই তোমাদের শেখাবো। আমার রিকোয়েস্ট থাকবে তোমরা সবাই রেগুলার, তোমরা পরে ক্লাস দেখো অনেকেই, হ্যাঁ, যখন ক্লাস আমরা তোমাদের টাইম আগে থেকে একটু জানাই দেবো, তোমরা ওই টাইমটা একটু তখন দেখার চেষ্টা করবা, যখন আমরা ক্লাস নেবো লাইভে থাকার চেষ্টা করবা। কারণ পরে রেকর্ডেড ক্লাস অনেক সময় দেখতে ভালো লাগে না বা দেখতে এনার্জি থাকে না, তো সেজন্য এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তোমাদের সবার পড়া আছে, এখন সেই পড়াটা একদম গোছায়ে, একদম মাথার মধ্যে সাজায় গোছায় দেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি ইনশাল্লাহ। আমি তোমাদের সর্বোচ্চ চেষ্টা করব, এবং তোমরা যদি একটু সাপোর্টিভ হও, দেখবে যে তোমাদের পড়াশোনাটা একদম সুন্দর করে গোছানো হয়ে গেছে, তোমার কোনো জায়গায় ইনশাল্লাহ আটকাবে না। ঠিক আছে, তাহলে এটা একটু খেয়াল রাখবা সবাই। আমরা ছিলাম ইউ আকৃতিতে, এখন আমরা দেখব কর্ণাস্থি। 6টা আগে পড়ে আসি। হ্যাঁ, তাহলে এই যে কর্ণাস্থি যে 6টা আছে, 3 জোড়া বা 6টা, তাহলে এই যে কর্ণাস্থি যে 3 জোড়া আছে, তোমরা মনে রাখবা কর্ণাস্থিকে আমরা মিস করি, কি করি? মিস করবা। হ্যাঁ, তাহলে মিস, হ্যাঁ, এই মিস দিয়ে মনে রাখবা। এম তে হচ্ছে ম্যালিয়াস, এম তে কি পড়বো? ম্যালিয়াস। আই তে হচ্ছে ইনকাস, আর এস তে হচ্ছে কি? স্টেপিস। তাহলে এই যে 3টা আছে, 3 জোড়া আর কি, ম্যালিয়াস আছে 2টা, ইনকাস 2টা, স্টেপিস 2টা। তাই আমরা মনে রাখবো ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, মিস। হ্যাঁ, তাহলে এই 3 জোড়া বা 6টা আছে তোমার কর্ণাস্থি। তা আমরা এটা আবার আকৃতি আছে, এটা 8 অধ্যায়ে তোমাদের কান পড়ানোর সময় পড়াবো। তাহলে এটা তোমরা মনে রাখতে পারো, মিস হা নেত্রী। কি মনে রাখবা? মিস হা নেত্রী। হ্যাঁ, তাহলে হা নেত্রী মানে হাতে, ম্যালিয়াসটা হচ্ছে হাতুড়ির মতো। হ্যাঁ, দন্ত নায়িকারে হচ্ছে ইনকাস হচ্ছে নেহায়ের মতো, আর এটা হচ্ছে ত্রিকোণাকার, ঘোড়ার জিনের পাদানির মতো। হ্যাঁ, তাহলে ত্রিকোণাকার, ঘোড়ার জিনের পাদানির মতো। তাহলে তোমার দেখবা এটা তোমরা মিস হা নেত্রীতে মনে রাখবা। এটা আমাদের এখানে আকৃতি দেওয়া না, এটা 8 অধ্যায়ে দেওয়া আছে। তাহলে আমরা মনে রাখবো মিস মানে কি? এমতে ম্যালিয়াস, আইতে ইনকাস, স্টেপিস। হা নেত্রী মানে কি? প্রথমটা হাতুড়ি, তাহলে ম্যালিয়াস হাতুড়ির মতো। হ্যাঁ, তারপরে নেতে হচ্ছে কি? নেহাই, তাহলে কি? ইনকাস হচ্ছে নেহায়ের মতো, আর ত্রিতে হচ্ছে ত্রিকোণাকার, ত্রিকোণাকার হচ্ছে কি? ঘোড়ার জিনের পাদানির মতো। তাহলে মনে রাখবা ত্রিকোণাকার যেটা, সেটা হচ্ছে ঘোড়ার জিনের পাদানির মতো। ঠিক আছে, এখন দেখো যে এই যে স্টেপিস পড়লাম, হ্যাঁ, তাহলে এই স্টেপিস থেকে আর কি জানবা? স্টেপিস তোমার দেহের কিন্তু সব থেকে ক্ষুদ্রতম অস্থি কোনটা? স্টেপিস। তাহলে আমাদের দেহের সব থেকে ছোট হাড়, ক্ষুদ্রতম অস্থি স্টেপিস, এটা আমাদের কর্ণাস্থি, 1 জোড়া বা 2টা থাকে। এই স্টেপিস যদি সব থেকে ছোট অস্থি হয়, হ্যাঁ, তাহলে ছোট পেশি কোনটা? মনে রাখবা এই স্টেপিসের সাথে যে পেশি লেগে আছে, স্টেপেডিয়াস। তাহলে আমরা মনে রাখবো সব থেকে ছোট হাড়, ছোট অস্থির নাম হচ্ছে স্টেপিস। ছোট পেশি মনে রাখবো স্টেপেডিয়াস। একইভাবে মনে রাখবা তাহলে বড় পেশি কোনটা? বড় পেশি বললে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তাহলে বড় পেশি বললে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। যদি বলা হয় দীর্ঘ পেশি কোনটা? দীর্ঘ পেশি বললে সার্টোরিয়াস। তাহলে দীর্ঘ বললে সার্টোরিয়াস। তাহলে আমরা মনে রাখবো সব থেকে কি পড়তেছি আমরা? ছোট অস্থি। তাহলে সব থেকে তোমার যে ছোট হাড়, ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেপিস, তার সাথে মিলায়ে পড়বা ক্ষুদ্রতম পেশি বললে স্টেপেডিয়াস। তাহলে ছোট পেশি চলে আসলো কি? স্টেপেডিয়াস। একই সাথে পড়বা বড় পেশি বললে কি? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। হ্যাঁ, তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস হচ্ছে বড় পেশি। যদি বড় না বলে দীর্ঘ বলা হয়, দীর্ঘ বললে সার্টোরিয়াস। তাহলে সার্টোরিয়াস, তাহলে এই সার্টোরিয়াস কোথায় লেগে থাকে? ফিমারের সাথে। এই যে তোমার ফিমার, তোমার সব থেকে দীর্ঘ অস্থি, তোমরা জানো সেই ফিমারের সাথে যে পেশিটা লেগে আছে, তাহলে সেটা কি? দীর্ঘ পেশি, তার নাম কি? সার্টোরিয়াস। আর বড় বললে এটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আর আমরা পড়ছি ছোট বললে স্টেপেডিয়াস, আর ছোট অস্থি বললে স্টেপিস। তাহলে দীর্ঘ অস্থি কোনটা? ফিমার। হ্যাঁ, তাহলে এই অধ্যায়ের এই বড় ছোট গুলো একসাথে করে নিবা। তাহলে আমরা এই যে 5টা জিনিস শিখলাম,
হ্যাঁ, এখানে তোমার যখন তুমি পড়ছো কর্ণাস্থি মিস করি আমরা ম্যালিয়াস ইনকাস স্টেপিস, এর মধ্যে স্টেপিস যেটা তোমার দেহের সব থেকে ছোট অস্থি কানে আছে, এবং তার সাথেই মনে রাখবা স্টেপিস থেকে স্টেপেডিয়াস সব থেকে ছোট পেশি। হ্যাঁ, ছোট না বলে বলা যদি তোমার পরীক্ষায় কোশ্চেন আসে সব থেকে বড় পেশি কোনটা, হ্যাঁ তখন তুমি কি বলবা? বড় বললে এটার নাম গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আর বড় না বলে যদি দীর্ঘ বলে, দীর্ঘ বললে কি? সার্টোরিয়াস। সার্টোরিয়াস কোথায় থাকে? ফিমারে থাকে। তাহলে দীর্ঘ পেশি না বলে দীর্ঘ অস্থি বললে কি? ফিমার। তাহলে এইগুলো কথা আমরা একসাথে মনে রাখবো, ঠিক আছে? তাহলে এখন তোমরা চলে আসো কোথায়? মুখমণ্ডলে অস্থি। মুখমণ্ডলে তোমাদের কয়টা হাড় পড়াইছি? মুখমণ্ডলে 14টা। এই মুখমণ্ডলে 14টা হাড় এখন আমরা শিখবো। তাহলে মুখমণ্ডলের অস্থি কয়টা? 14টা। মনে রাখবা মুখমণ্ডলীয় অস্থি। তাহলে মুখমণ্ডলীয় অস্থি 14টা। হ্যাঁ, তাহলে এই 14টা মনে রাখবা কি দিয়ে? মনে করো তোমার এত পড়াশোনা করছো, পড়তে পড়তে বই ছিঁড়ে গেছে। হ্যাঁ, এই বই ছিঁড়ে গেলে কি করতে হবে? বই সেলাই করতে হবে। তার জন্য কি লাগবে? তোমার ভ্রমর লাগবে। সেই ভ্রমর কোথায় পাবা? মনে রাখবা হচ্ছে মামার জানালায় ভ্রমর পেলাম। তাহলে আমরা কি মনে রাখবো? মামার জানালায় ভ্রমর পেলাম। তাহলে বই ছিঁড়ে গেছে, সেলাই করতে হবে, কি লাগবে? ভ্রমর লাগবে। কোথায় পাবো? মামার জানালায়। তাহলে মামার জানালায় ভ্রমর পেলাম, এটা মনে রাখতে পারলে তোমার মুখমণ্ডলস্থ সব মনে থাকবে। হ্যাঁ, এখন অনেক সময় হয় কি, ভাইয়া আমরা তো এমনি মুখস্থ করেছি, হ্যাঁ এখন আপনার এই নিউমোনিক পড়বো নাকি মুখস্থ করবো? হ্যাঁ, তা আমার সাজেশন থাকবে যেটা, তুমি যদি কষ্ট হইলেও এখন থেকে যদি এই নিউমোনিকে অভ্যস্ত হও, হ্যাঁ এটা তোমার অ্যাডমিশনে কাজে লাগবে, পরীক্ষার হলে তোমার মনে পড়বে ইনস্ট্যান্ট। হ্যাঁ, তার জন্য তোমাকে এখন থেকে একটু এগুলো দিয়ে পড়াটা প্রয়োজন। কারণ তুমি এমনি মুখস্থ করলে অনেক কিছু যখন মাথায় থাকবে তোমার, হ্যাঁ পরীক্ষায় কিন্তু সময় থাকে কম, দাগাইতে হয় বেশি, হ্যাঁ সবকিছু কিন্তু মনে আসে না। হ্যাঁ, তো সেই জন্য এখন থেকে একটু এগুলাতে অভ্যস্ত হও। কারণ কোচিং এর টাইমে সবাই আমরা, হ্যাঁ যে কোচিং এ যেই কোচিং করো, হ্যাঁ সব কোচিং থেকেই কিন্তু ওই যে বিভিন্ন গল্প ছন্দ দিয়ে পড়ানো হয়। হ্যাঁ, তো তোমরা এখন থেকে একটু অভ্যাস হয়ে গেলে তখন তোমার কাছে নতুন লাগবে না। সেজন্য যারা শহরের বাইরে, তোমরা এই যে প্রথমে এসে অ্যাডজাস্ট হয়ে তোমাদের কষ্ট হয়, আমরা প্রত্যেক বছরই দেখি অনেক ভালো স্টুডেন্ট এসে প্রথম দিকে তখন সে ডিপ্রেশনে পড়ে যাও। এটা যেন না হয়। তুমি যেন যেখানে আসো, যেই জায়গায় আসো, তোমার বাসা যেই গ্রাম থেকে আসো না কেন, তুমি সেখান থেকে একদম প্রস্তুত হয়ে আসতে পারো। তার জন্য আমি তোমাদের চেষ্টা করে যাচ্ছি যে তোমাদের এখন থেকে একটু গুছিয়ে দেওয়ার। কারণ আমি দেখে আসছি ভাই যে অ্যাডমিশন টাইমে অনেক পরিশ্রম করেও লাস্টে যে অল্পের জন্য আটকে যায়। হ্যাঁ, কারণ এইচএসসির সময় যদি তোমার গ্যাপ থাকে তখন কিন্তু তোমার ওই, আমরা আসলে 3-4 মাসে তোমাকে যে যাই বলুক, হ্যাঁ যে আমি পুরো দায়িত্ব নিয়ে নিচ্ছি, তোমাকে একদম চান্স পেয়ে যাবা কনফার্ম, ঠিক আছে, এইগুলা ভুলভাল কথা ভাই। হ্যাঁ, তোমার এখন পড়াশোনা গুছায় আসবা, তুমি যদি এখন একটু গুছায় ফেলতে পারো তখন আমাদের জন্য সহজ হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য আমি সবসময় বলি যে স্টুডেন্ট এইচএসসি তে একটু ভালো করে খেয়াল করে পড়বে, সব জায়গায় চান্স পাবে। হ্যাঁ, তো সেই জন্য ওই কে কোন ভাই তোমাকে কি বলে চান্স পাইয়ে দিল, মুখে চান্স তো পাইয়ে দেওয়া যায়, মুখে চান্স পাইয়ে দিয়ে ওই চান্স পেয়ে কিন্তু লাভ নাই। তোমাকে পড়াশোনা তোমারই করতে হবে। আমরা তোমার জন্য সহযোগিতা করব, সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমরা আছি। পড়াশোনা তোমাকেই করতে হবে। সেজন্য সতর্ক হয়ে যাও, বি কেয়ারফুল। এখন থেকে বই খাতা নিয়ে, মানে বই খাতা নিয়ে বসেই থাকো। পড়াশোনা করতে তোমার মানে না করার তো কোনো লাইন নাই, না করে তুমি তুমি কোনো শর্টকাট ওয়ে নাই, ঠিক আছে? তাহলে এই যে মুখমণ্ডল অস্থি কি বললাম? মামার জানালায় ভ্রমর পেলাম। হ্যাঁ, তাহলে মামার এক মাথায় হচ্ছে কি? ম্যাকজিলা। কি মনে রাখবা? এক মাথা হচ্ছে ম্যাকজিলা, আর এক মাথা হচ্ছে ম্যান্ডিবল। তাহলে এক মাথে ম্যাকজিলা আর এক মাথা হচ্ছে ম্যান্ডিবল। জানালার জাতে হচ্ছে জাইগোমেটিক, জাতে জাইগোমেটিক, নাতে হচ্ছে ন্যাসাল, নাতে কি মনে রাখবা? ন্যাসাল,
লাতে হচ্ছে ল্যাক্রিমাল, লাতে ল্যাক্রিমাল, রস্বইতে ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, হ্যাঁ, ভ্রমত্বে ভ্রমার, ভ্রমত্বে ভ্রমার, পেলামতে হচ্ছে প্যালেটাইন, পেলামতে কি প্যালেটাইন। হ্যাঁ, তাহলে এই যে আমাদের মুখমণ্ডলের অস্থি দেখো, মামার জানালায় ভ্রমর পেলাম, মামার এক মাথা হচ্ছে ম্যাক্সিলা, আরেক মাথা হচ্ছে ম্যান্ডিবল, উপরের চলে ম্যাক্সিলা, নিচে ম্যান্ডিবল। আমরা মনে রাখবো জানালা যাতে জাইগোমেটিক, নাতে ন্যাসাল, লাতে ল্যাক্রিমাল, রস্বইতে ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, ভ্রমত্বে ভ্রমার, পেলামতে হচ্ছে প্যালেটাইন। এই প্যালেটাইন তুমি পড়িছো, তোমার দেখো মাথার মধ্যে আসছে, মনে পড়ছে প্যালেটাইন কোথায় পড়ছিলাম বলো তো? হ্যাঁ, তোমরা রক্তের অধ্যায়ে যখন টনসিল পড়ছো, টনসিল 3 প্রকার পড়ছিলা, তার মধ্যে প্যালেটাইন একটা, এবং টনসিল বলতে আমরা প্যালেটাইনকেই বুঝি। ঠিক আছে, তাহলে সেখানেও কিন্তু প্যালেটাইন পড়ছিলা। এই মুখমণ্ডলের অস্থির মধ্যে কিন্তু প্যালেটাইন অস্থি আছে। তাহলে আমরা এখন কি দেখবো, এখানে কয়টা হাড় হলো সেটা এখন আমরা গণবো। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো 14টা কিন্তু হয় নাই, তাহলে 8টা হয়েছে। তাহলে 8 ধরনের কিন্তু আছে 14টা, কেউ সিঙ্গেল আছে কেউ ডাবল আছে। হ্যাঁ, তাহলে আমরা দেখবো কেউ সিঙ্গেল কেউ ডাবল। হ্যাঁ, তাহলে কারা সিঙ্গেল মনে রাখবা, এই যে ম্যান্ডিবল ইউ আকৃতির, যেটা তোমার এই যে ইউ আকৃতির ম্যান্ডিবলের ক্ষেত্রে আমরা দেখবো, এটা যেহেতু ইউ আকৃতির, দুইটা হলে তার ইউ আকৃতি হচ্ছে না, তাহলে এটা দুইটা হওয়ার সুযোগ নাই। তাহলে ম্যান্ডিবল কয়টা? একটা। তাহলে ম্যান্ডিবল একটা, আর ভ্রমর লাগবে বই সেলাই করতে কয়টা? একটা। তাহলে এই ভ্রমর একটা, ম্যান্ডিবল একটা, বাকি 6 দুগুণা 12টা। তাহলে মনে রাখবা আমরা পড়ছি কি যে আমাদের বই সেলাই করতে ভ্রমর লাগছে একটা, তাই একটা, ম্যান্ডিবল ইউ আকৃতি একটা, তাহলে এই দুইটা, বাকি যে 6টা আছে সবাই ডাবল। তাহলে বাকি 6 দুগুণা 12, এই 2 14, তাহলে 8 ধরনের। তাহলে এখানে কিন্তু 8 ধরনের 14টা হবে। তাহলে কোশ্চেন যদি পরীক্ষায় আসে কত ধরনের, তুমি জায়গায় আসবা 14টা, তা কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে কত ধরনের বললে 8 ধরনের, কয়টা বললে 14টা। তাহলে তোমার যদি বলা হয় তোমার ম্যান্ডিবল কয়টা? একটা। তোমার ম্যাক্সিলা যদি বলা হয় তখন কিন্তু 2টা। হ্যাঁ, আমরা যদি বলি ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা কয়টা? 2টা। তোমার ল্যাক্রিমাল কয়টা? 2টা। জাইগোমেটিক কয়টা? 2টা। কিন্তু যদি বলা হয় তোমার ভ্রমার কয়টা? তখন একটা। তাহলে এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে যাই বলুক না কেন 2টা, শুধুমাত্র আমরা পড়ছি ম্যান্ডিবল একটা, ভ্রমার একটা। তাহলে 8 ধরনের, 14টা আছে তোমার মুখমণ্ডলের হাড়। ঠিক আছে, এরপরে আছে কি লাস্ট আমরা দেখব করটিকা। করটিকার অস্থি আমরা পড়বো এখন। করটিকার হাড় আছে কয়টা? করটিকায় পড়ছো 8টা। তাহলে করটিকার অস্থি 8টা আমরা মনে রাখবো। করটিকা মানে কি? মাথার হাড়। মাথায় তোমার অস্থি আছে, তোমার মনে করো পড়াশোনা হচ্ছে না, মাথায় কিছু যাচ্ছে না, তাহলে কি করবা? ফসফেট খাবা। কি খাবা? ফসফেট। হ্যাঁ, ফসফেট যাদের গ্রামে বাসা তারা জানো, ধানের একটা সার ফসফেট দেয়, ইউরিয়া ফসফেট, তাই না? তাহলে এই ফসফেট যখন মাথায় কাজ, ধানের জমিতে দিলে কি হয়? ধান সুন্দর হয়, বড় হয়। হ্যাঁ, ধানের তোমার কি হচ্ছে? গ্রোথ হচ্ছে। তোমার মাথা যদি কাজ না করে, তুমি ফসফেট খাও। হ্যাঁ, ফসফেট খেয়ে তোমার মাথাটা একটু সুন্দর করো। কিন্তু আসলে কিন্তু ফসফেট তাই বলে সত্যি সত্যি কেউ খেও না। তাহলে ফসফেট তুমি মনে রাখবে আমাদের মাথার করটিকার অস্থি। ফসফেট মানে কি? এফতে ফ্রন্টাল। এফতে কি পড়বা? ফ্রন্টাল। ওতে অক্সিপিটাল। ওতে অক্সিপিটাল। তাহলে সামনে ফ্রন্টে আছে ফ্রন্টাল, পেছনে অক্সিপিটাল, এসতে আছে স্ফেনয়েড, এসতে স্ফেনয়েড, টিতে আছে প্যারাইটাল, প্যারাইটাল, ইতে আছে এথময়েড, ইতে এথময়েড, আর টিতে আছে টেম্পোরাল। তাহলে টিতে টেম্পোরাল। তাহলে আমরা ফসফেট দিয়ে মনে রাখবো সামনে ফ্রন্টাল, পেছনে অক্সিপিটাল। তাহলে সামনে ফ্রন্টাল, পেছনেরটা কি? অক্সিপিটাল। দুই পাশে প্যারাইটাল, কানে টিম্প্যানিক পর্দা থাকে, তাহলে কানের এই জায়গা হচ্ছে টেম্পোরাল।
এখানে আছে এথময়েড, তার ভেতরের দিকে আছে কি স্ফেনয়েড। তোমরা এই যে এথময়েড স্ফেনয়েড এগুলা কিন্তু পরিচিত, এগুলা তোমরা 5 অধ্যায়ে পড়ছিলা সাইনাস পড়ার সময়। একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, তোমরা সাইনাস পড়ছিলা না 4 জোড়া? হ্যাঁ, সেই সাইনাসের নাম কি তোমার মনে আছে? একটুখানি মনে করো, মনে না পড়লে 5 অধ্যায় বের করো। হ্যাঁ, সাইনাস মানে যেখানে বায়ু পূর্ণ থাকে। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি, বাতাস থাকবে কোথায়? নাকের আশেপাশে। তাহলে দেখো এই যে এখানে আমাদের কি আছে, ম্যাকজিলা আছে। এই ম্যাকজিলা কিন্তু তোমার মুখমণ্ডলের অস্থি, যে প্রথমে পড়ছি ম্যাকজিলা। ম্যাকজিলাতে এক জোড়া ম্যাকজিলারি সাইনাস থাকে। হ্যাঁ, তোমার এই যে এখানে কি বললাম এথময়েড, দেখো এই যে এথময়েড, এটা আবার কি করটিকার অস্থি। এই এথময়েডে এক জোড়া এথময়েড সাইনাস থাকে। তার ভেতরে কি আছে স্ফেনয়েড, স্ফেনয়েডেও সাইনাস আছে এক জোড়া। আর তার উপরে কি ফ্রন্টাল, সেখানে এক জোড়া সাইনাস আছে। তাহলে এই যে সাইনাস 4 জোড়া আমরা কিন্তু ফুসফুসের অধ্যায়ে পড়ছিলাম। তাহলে কি কি পড়লা? ম্যাক্সিলারি সাইনাস, এথময়েড, স্ফেনয়েড, ফ্রন্টাল। তাহলে এগুলা কিন্তু হাড়ের নামও। তাহলে এখানে কি আছে? বাতাস আছে, তাই এগুলা বায়ুপূর্ণ গহ্বরকে কি বলা হয়? সাইনাস বলা হয়। তাহলে সাইনাসটা একটু তোমার মনে পড়ে গেল, একটু পড়ে আসলা, এভাবে একটু পড়ো ভাই, ঠিক আছে? তাহলে আমরা মামার জানালায় ভ্রমণ পেলাম, এটা পড়ছি মুখমণ্ডলে। করটিকা বললে কি? ফসফেট, সামনে ফ্রন্টাল, পেছনে অক্সিপিটাল, দুই পাশে প্যারাইটাল, কানে টিম্পেনিক পর্দা থেকে মনে রাখবা টেম্পোরাল, এখানে এথময়েড, ভেতরে স্ফেনয়েড। এর মধ্যে দেখো কয়টা হলো? 1 2 3 4 5 6। তাহলে এখানে কিন্তু 6টা পাচ্ছি আমরা, তার মানে 6 ধরনের। তাহলে 6 ধরনের 8টা, তাহলে 6 ধরনের কিন্তু এটা। তাহলে আমরা পড়ছি 6 ধরনের 8টা। তাহলে এখানে কারা ডাবল থাকবে? প্যারাইটাল, দুই পাশে, তাই কয়টা? প্যারাইটাল 2টা। তাহলে দুই পাশে আছে কয়টা? 2টা। কানের টিম্পেনিক পর্দা থেকে যেহেতু টেম্পোরাল মনে রাখছো, টিম্পেনিক পর্দা থেকে টেম্পোরাল, কান 2টা, টেম্পোরাল 2টা। তাহলে এই 2টা 2টা 4টা, আর বাকি 4টা 8টা, 6 ধরনের 8টা। হ্যাঁ, তাহলে আমাদের করটিকায় 6 ধরনের 8টা, মুখমণ্ডল আছে 8 ধরনের 14টা। এখন একটা জিনিসে একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে এখানে আছে প্যারাইটাল আর এখানে আছে কি প্যালেটাইন। মনে রাখবা প্যালেটাইন আর প্যারাইটাল, ঝামেলা যেন না হয়। প্যালেটাইনের ল, মুখমণ্ডলে কি আছে? ল। তাহলে প্যালেটাইন হচ্ছে মুখমণ্ডলের অস্থি, মনে রাখবা করটিকায় র, প্যারাইটালের র। তাহলে প্যারাইটাল কিন্তু হচ্ছে করটিকার অস্থি, আর প্যালেটাইন ল মুখমণ্ডলের ল। তাহলে মুখমণ্ডল হচ্ছে প্যালেটাইন। হ্যাঁ, এখান থেকে আমরা আর 2-একটা কথা জানবো, সেটা হচ্ছে তোমার অক্সিপিটাল যে অস্থি, এটা গুরুত্বপূর্ণ। অক্সিপিটাল কোথায় বললাম? সামনে না পেছনে? সামনে ফ্রন্টাল, ফ্রন্টে আছে ফ্রন্টাল, তাহলে পেছনে কি? অক্সিপিটাল। এই অক্সিপিটাল অস্থিতে একটা ফোরামেন থাকে। তোমরা সবাই জানো যে আমাদের মস্তিষ্ক থেকে সুষুম্না কাণ্ড বের হয়। তাহলে সুষুম্না কাণ্ড যে আসবে, তো তোমার ওখানে একটা ছিদ্রপথ লাগবে, সেটার নামই কি? সেটার নাম হচ্ছে কি? ফোরামেন। তাহলে অক্সিপিটাল অস্থিতে যে ফোরামেন থাকে, সেই ফোরামেনের নাম মনে রাখবা ফোরামেন ম্যাগনাম। কি মনে রাখবা? ফোরামেন ম্যাগনাম। তাহলে ফোরামেন ম্যাগনাম কোন অস্থিতে অবস্থিত? যদি পরীক্ষায় কোশ্চেন আসে, মনে রাখবে কি? অক্সিপিটাল। তাহলে অক্সিপিটাল অস্থি থেকে আমরা কি মনে রাখবো? অক্সিপিটাল অস্থিতে কি অবস্থিত? ফোরামেন ম্যাগনাম। তাহলে ফোরামেন ম্যাগনাম কোন অস্থিতে অবস্থিত ভাইয়া? সেটা হচ্ছে কি? অক্সিপিটাল। ঠিক আছে, আমরা আর 2টা একটু দেখবো, সেটা হচ্ছে তোমার যদি কোশ্চেন বলে টেম্পোরাল অস্থি আমরা পড়ছি, যেখানে কি আমাদের কানের এখানে আছে। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন থাকে শ্রবণাঙ্গ বা কান কোন অস্থিতে অবস্থিত, তখন তুমি কি বলবা? টেম্পোরাল। তাহলে কি বললাম? শ্রবণাঙ্গ বা কান কোন অস্থিতে অবস্থিত যদি পরীক্ষায় কোশ্চেন আসে, আমরা লিখবো কি? টেম্পোরাল। আর প্যারাইটাল যেটা, প্যারাইটাল থেকে একটা কথা মনে রাখবা, প্যারাইটালকে বলা হয় চাঁদির, চাঁদির অস্থি বলা হয়, চাঁদি বা চান্দির অস্থি মনে রাখবা। হ্যাঁ, তাহলে তোমার আর মনে থাকবে। তাহলে চাঁদি বা চান্দির অস্থি কোনটা? প্যারাইটাল। কিভাবে মনে রাখবা? দেখবা গ্রামের দিকে যখন ওই যে রোদের মধ্যে যখন ওই যে চাষিরা দেখবা ধান টান যখন শুকায়, হ্যাঁ, মাথায় রোদ লাগে, তখন তোমাদের বলে রোদে মাথার চান্দি ফেটে যাচ্ছে, তাই না? এই যে চান্দি, তাহলে চান্দির অস্থি কোনটা? রোদ লাগে কোথায়? এখানে, এখানে। এই দুই পাশের 2টার নাম কি? প্যারাইটাল।
তাহলে ভাই প্যারাইটালকে কি বলা হয়? চান্দির অস্থি মানে চাঁদের অস্থি। আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, স্ফেনয়েড অস্থি। এটা থেকে তিনটা কথা তোমাকে জানতেই হবে। স্ফেনয়েড অস্থি যেটা, স্ফেনয়েড থেকে আমরা কি কি জানবো মনে রাখবা। স্ফেনয়েড, প্রথম কথা, এই স্ফেনয়েড অস্থি দেখতে কেমন? বাদুড়ের ডানার মতো। হ্যাঁ, তাহলে বাদুড়ের ডানার মতো কোনটা? স্ফেনয়েড। তাহলে স্ফেনয়েড থেকে তিনটা কথা তোমাকে জানতেই হবে। একটা হচ্ছে এটা দেখতে কেমন, বাদুড়ের ডানার মতো। তাহলে স্ফেনয়েড অস্থি দেখতে বাদুড়ের ডানার মতো। এর মধ্যে কি থাকে? পিটুইটারি গ্রন্থি অবস্থিত। পিটুইটারি গ্রন্থি তোমাদের আমি সমন্বয় নিয়ন্ত্রণ পড়ার সময় পড়াইছি, সব থেকে ছোট গ্রন্থি কোনটা? ওই সেই পিটুইটারি। তাহলে এই পিটুইটারি বলছিলাম কি সব থেকে ছোট, কিন্তু ছোট মরিচে ঝাল বেশি, এটা সবকিছু করে। তাই আমরা বলবো কি এটা নিয়ন্ত্রক গ্রন্থি বলা হয়। প্রভু গ্রন্থি, প্রধান গ্রন্থি, প্রিন্সিপাল গ্ল্যান্ড বা মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হচ্ছে? পিটুইটারি। তাহলে সেই পিটুইটারি কোথায় থাকছে? তোমার যে করটিকার একটা হাড় আছে ভিতরের দিকে, স্ফেনয়েড যে অস্থি, তার মধ্যে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে, হ্যাঁ মানে পায়ের উপর পা দিয়ে তোমার দেহের সব কিছু নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, তাহলে এই পিটুইটারি কিন্তু সব থেকে ছোট হইলেও সবকিছু নিয়ন্ত্রণ করে। এই পিটুইটারি থেকেই সব থেকে বেশি হরমোন আসে। তোমাদের আমি দেখবা রয়্যালের পেজে আমাদের পিটুইটারি গ্রন্থির যে হরমোন ক্ষরণ হয়, অগ্রভাগ থেকে কি হয়, পশ্চাৎ থেকে কি হয়, হ্যাঁ কোন হরমোন কি কাজ করে, তোমাদের একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি কিন্তু পড়াই দিছিলাম। সবাই দেখবা, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থান করে? স্ফেনয়েড অস্থিতে। স্ফেনয়েড অস্থি কেমন দেখতে? বাদুড়ের ডানার মতো। এবং এর একটা প্রসেস থাকে, তার নাম হচ্ছে টেরিগয়েড প্রসেস। টেরিগয়েড প্রসেস কার থাকে? এটাও স্ফেনয়েড অস্থিতে। তাহলে আমরা তিনটা কথা মনে রাখবো। স্ফেনয়েড অস্থি থেকে এই তিনটা কথা কখনোই বলবো না। একটা হচ্ছে দেখতে কেমন, বাদুড়ের ডানার মতো। আমরা পড়ছি কি এর মধ্যে কে অবস্থান করে? পিটুইটারি গ্রন্থি অবস্থিত। এবং এর যে প্রসেস থাকে তার নাম হচ্ছে টেরিগয়েড প্রসেস। সবাই কিন্তু এগুলো একটু লিখে লিখে নিবা। তোমরা যে ক্লাসের নোট কিন্তু আজকে করে সবাই গ্রুপে কিন্তু আপলোড দিবা। হ্যাঁ, যার নোট সুন্দর হবে তার জন্য কিন্তু একটা গিফট আছে। তাহলে আমরা মোটামুটি দেখো ভাইয়া, তোমাদের করটির 29টা হাড় সম্পর্কে আমরা সবকিছুই জানছি। এর থেকে বেশি কিছু ইনশাল্লাহ তোমাদের লাগবে না। হ্যাঁ, এগুলো সবাই একটু পড়ে ফেলতে হবে। এরপরে আমরা আসি কোথায়? এরপরে যে তোমার মেরুদণ্ডের হাড়। হ্যাঁ, তাহলে মেরুদণ্ডের অস্থি আমরা দেখবো কয়টা আছে? 26টা। আগে ছিল কত? 33টা। কিভাবে 26 হলো সেটাও আমরা দেখবো। তাহলে এই মেরুদণ্ডের যে হাড় আছে, তোমরা সবাই জানো যে আমাদের এই যে এখানে আমাদের পেছনেরটা কি? অক্সিপিটাল। এই অক্সিপিটাল যেখানে শেষ, সেখান থেকে মেরুদণ্ড শুরু, একদম আমাদের মাঝখানে চলে গেছে এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে এই যে মেরুদণ্ড, তোমার মেরুদণ্ডের হাড়গুলাকে যদি আলাদা করে বলা হয় তখন সেগুলাকে কি বলা হয়? কশেরুকা বা ভার্টিব্রা বলা হয়। হ্যাঁ, তাহলে সবাই মনে রাখবা, আমাদের এই ভার্টিব্রা আছে বলেই তো আমরা ভার্টিব্রাটার মধ্যে পড়ি। প্রথম অধ্যায়ে পড়ছো না যে কর্ডাটার মধ্যে, হ্যাঁ ভার্টিব্রাটার মধ্যে আমরা আছি। হ্যাঁ, তাহলে আমরা পড়ছিলাম কি যে এই ভার্টিব্রা বা কশেরুকা মনে রাখতে হবে কয়টা আছে? 26টা। হ্যাঁ, তাহলে আমরা মেরুদণ্ডের হাড়গুলাকে কি বলা হয়? কশেরুকা। তাহলে কশেরুকা মোট আছে কয়টা? 26টা। বা ভার্টিব্রা মনে রাখবো 5 ভাগে ভাগ করা হয়, 5টা ভাগে ভাগ করা যায়। প্রথমেই যেগুলো আছে যে কাঁধের এখানে, তোমার কাঁধের এই দিকে যে 7টা আছে, এগুলোর নাম হচ্ছে সার্ভাইকাল। তাহলে সার্ভাইকাল কশেরুকা। সার্ভাইকাল মনে রাখবা, সার্ভাইকালের 7 এ 7। তাহলে সার্ভাইকালের 7 এ কি? 7। সার্ভাইকালের 7 এ 7। আমরা এই 7 দিয়ে কি কি মনে রাখতে পারি? সাবানের পিএইচ 7 এ 7 মানে 7 থেকে 8। আমরা পড়ছি কি সার্ভাইকালের 7 এ 7। তাহলে আমরা সার্ভাইকাল কশেরুকা মনে রাখবো 7 এ 7। তাহলে এই যে 7টা সার্ভাইকাল কশেরুকা আছে তোমার, হ্যাঁ আমরা খেয়াল করব কি যে এটাকে গ্রীবাদেশীয় বলা হয়। কাঁধের এই জায়গা যে আছে 7টা, এরপরে যেগুলো আছে সেগুলোর নাম কি? থোরাসিক। হ্যাঁ, থোরাসিকের মনে রাখবা
টি তে থোরাসিক, টি তে হচ্ছে 12, 12টা। থোরাসিকের টি তে থোরাসিক, থোরাক্স, থোরাক্স মানে কি আমাদের বক্ষ, এই বক্ষ দেশীয়, এই সোজাসুজি তোমার পেছনে যা কশেরুকা গুলো আছে বক্ষ দেশীয় কশেরুকা, বক্ষের সোজাসুজি আছে যেগুলা, এগুলাকেই বলা হচ্ছে থোরাসিক। থোরাসিকের টি তে 12, তাহলে থোরাসিক কয়টা? 12টা। তাহলে থোরাসিক কশেরুকা 12টা, সার্ভাইকাল 7টা, তাহলে কয়টা গেল? 19। এরপরে মনে রাখবা কোমরে আছে লাম্বার। হ্যাঁ, লাম্বার বা কতে কোমরে আছে, কটে কোটি দেশীয়, তাহলে লাম্বার বা কোটি দেশীয় কয়টা? 5টা। এরপরে স্যাক্রাল, স্যাক্রাল আছে 5টা, আর লাস্টে আছে কি কক্কিজিয়াল, কক্কিজিয়াল আছে 4টা। তাহলে দেখো আমাদের কশেরুকা আছে 5 ধরনের। প্রথমে সার্ভাইকাল বা গ্রীবা দেশীয়, সার্ভাইকালের সাথে 7। হ্যাঁ, আমরা পড়ছি থোরাসিকের টি তে হচ্ছে কি 12, 12টা। আমরা মনে রাখবো কি যে লাম্বার কোটি দেশীয় আর কি, কোমরে আছে 5টা লাম্বার। তারপরে শ্রোণী দেশীয়, আমাদের শ্রোণী দেশীয় এই সোজাসুজি আছে কয়টা? স্যাক্রাল বললে 5টা। আবার এই স্যাক্রাল পরে একটা স্যাক্রাম হয়ে যায়, তাহলে স্যাক্রাম বললে তখন আবার কয়টা? একটা। তাহলে স্যাক্রাল বললে 5টা, 5টা স্যাক্রাল পরে একটা স্যাক্রাম হয়ে যাবে। একদম লাস্টে যেটা পুচ্ছ দেশীয় কক্কিজিয়াল, কক্কিজিয়াল 4টা মিলে একটা কক্কিস হয়ে যাবে। তাহলে কক্কিজিয়াল 4টা মিলে একটা কি হয়? কক্কিস হয়। এই জন্য দেখো আগে ছিল কি 7 আর 12 19, 24, 24 আর 5 29 আর 4 33, পরে হয় কত দেখো? 7 আর 12 19 আর 5 24 25 26, তাহলে পরে হয়টা কয়টা? পরে হচ্ছে 26টা। তাহলে এইভাবে কিন্তু কমে আসছে। তাহলে আমরা মনে রাখবো এগুলো হচ্ছে মেরুদণ্ডের হাড়। তাহলে আমাদের এগুলাকে কশেরুকা বলা হয়। 5 ধরনের কশেরুকা তুমি পাইছো। এর মধ্যে আমরা পড়ছি প্রথমে সার্ভাইকাল 7টা, থোরাসিক টিতে 12, 12টা, লাম্বার 5টা, আমরা পড়ছি কি স্যাক্রাল 5টা মিলে একটা স্যাক্রাম হয়, কক্কিজিয়াল 4টা মিলে একটা কক্কিস হয়। এই যে কক্কিস, তাহলে এটা কয় নাম্বার? 26 নাম্বার। তাহলে 26 নাম্বারের নাম তুমি জেনে গেছো, কক্কিস। এখন যদি 1 নাম্বারের নাম, তাহলে কি ভাই? 1 নাম্বারের নাম কিন্তু সার্ভাইকাল না, সার্ভাইকাল তো 7টা আছে। তাহলে সেই 7টার মধ্যে প্রথমটার নাম কি? হ্যাঁ, তাহলে প্রথমটার নাম আমরা এখন খুঁজবো। হ্যাঁ, তা আমার এক খুব কাছের ছোট ভাই, হ্যাঁ, তো সে একটা মেয়ের খুব পছন্দ করে। হ্যাঁ, সেই মেয়েও ওরে খুব পছন্দ করে। ঠিক আছে, এখন ও কেবল কলেজে পড়ে আর কি, এখনো চান্স টান্স মানে অ্যাডমিশন পরীক্ষা হয় নাই। হ্যাঁ, এখন মেয়ের বাসা থেকে বিভিন্ন বিয়ের প্রস্তাব পাচ্ছে আর কি। হ্যাঁ, বিভিন্ন চাকরিজীবী, বিসিএস ক্যাডার। হ্যাঁ, তা সেজন্য এই মেয়ের তখন বিয়ের জন্য চাপ দিচ্ছে। হ্যাঁ, ভালো ভালো সম্বন্ধ পাচ্ছে যখন। হ্যাঁ, তো তখন এই মেয়ে মন করো যে ওর জন্য পাগল। হ্যাঁ, মেয়ে বাসায় বলছে যে হ্যাঁ, ওর নাম হচ্ছে আব্দুল্লাহ। হ্যাঁ, তাহলে মেয়ে বাসায় বলেছে কি আব্দুল্লাহ না হলে কেউ না। ঠিক আছে, এখন এই যে তারপরেও মেয়ের কেউ শুনছে না, মেয়ে ছোট মানুষ, ওর কথার তো কোনো ইয়ে দিচ্ছে না। এখন কি করছে, মেয়ে তখন আব্দুল্লাহরে বলছে যে আব্দুল্লাহ চলো আমরা পালিয়ে যাই। হ্যাঁ, কারণ আব্দুল্লাহ ওর তো সাহস হচ্ছে না, পালায়ে যাবে। তারপরেও দেখছে যে কি আর করবে, পড়াশোনা করতে ভালো লাগে না, পালায়ে চলে গেছে। হ্যাঁ, পালায়ে যাওয়ার পরে এই আব্দুল্লাহ যখন কাজী অফিসে গেছে, তখন সেই আব্দুল্লাহ উনি আব্দুল্লাহকে বলছে যে আব্দুল্লাহ, এটাই তো আমাদের প্রথম বিয়ে, আমাকে কিন্তু একটা আংটি দেওয়া লাগবেই। হ্যাঁ, আংটি ছাড়া কিন্তু বিয়ে হবে না। হ্যাঁ, এখন আব্দুল্লাহ পড়ে গেছে বিপদে, আংটিও কই পাই, এমনি গেছে পালিয়ে। হ্যাঁ, ওর কেউ তখন তো এমনি কিছু নাই, তাড়াহুড়ো করে গেছে, কিছু নিতেও মনে নাই, বন্ধু বান্ধব তো বিপদের সময় হেল্পও করবে না। হ্যাঁ, আব্দুল্লাহ কয়েকজনে ফোন টোন দিয়েছে, কিন্তু কেউই ওর কোনো হেল্প করতে পারছে না। এখন আব্দুল্লাহ যখন আমাকে ফোন দিল, তখন আমি আব্দুল্লাহরে বললাম তুমি তো অস্থির অধ্যায় যদি পড়তা, তাহলে তোমার তো এখন আংটি নিয়ে টেনশন করা লাগতো না। হ্যাঁ, তুমি পড়ো নাই, তারপরে আমি তোমাকে বলছি তোমার যে হাড় আছে, তোমার যে ওই যে সার্ভাইকাল কশেরুকা, কশেরুকার হাড় তুমি পড়ছিলাম, মেরুদণ্ডের যে প্রথম যে সার্ভাইকাল কশেরুকা, ওইটা তো আংটির মতো, তুমি ওইটা খুলেই দিয়ে দাও।
হ্যাঁ, তো এটা দিলেই তো হয়ে যাচ্ছে, তোমার তো আর আংটি কেনা লাগছে না। হ্যাঁ, তাহলে প্রথম সার্ভাইকাল কশেরুকা যেটা, ওইটাই কিন্তু আংটির মতো আর কি দেখতে। তাহলে আব্দুল্লাহকে আমি যখন বললাম, তখন আব্দুল্লাহ কি হলো, শেষমেশ একটা আংটি খুঁজে পাইলো। তাহলে আব্দুল্লাহ যখন শেষমেশ একটা আংটি পাইলো, তখন হাফ ছেড়ে বলছে যে এট লাস্ট একটা আংটি পাইলাম। হ্যাঁ, তাহলে এট লাস্ট একটা আংটি খুঁজে পাইলাম, আমার এখন আর কোনো সমস্যা নেই, এখন আমার বিয়ে হয়ে যাবে। তাহলে এই যে আব্দুল্লাহ কি বললো, এট লাস্ট একটা আংটি পাইলো, তাহলে এই যে আংটি আকৃতির যে কশেরুকা, তার নামই অ্যাটলাস। তাহলে কি মনে রাখবা, এই যে অ্যাটলাস, তাহলে আমরা মনে রাখবো এই অ্যাটলাস যে আংটি পাইলো, তাহলে এই অ্যাটলাসটা হচ্ছে প্রথম সার্ভাইকাল কশেরুকা, সেটার আকৃতি কেমন, আংটি আকৃতির। তাহলে আমরা মনে রাখবো প্রথম সার্ভাইকাল কশেরুকা। তাহলে তুমি যদি যারা এখন আসো ছেলেরা, তোমার যদি এখন এরকম কোনো পরিস্থিতিতে পড়ো, হ্যাঁ, তোমার যদি আংটি খুব দরকার হয়ে যায়, তুমি কিন্তু অ্যাটলাস খুলে দিতে পারো। ঠিক আছে, অ্যাটলাস এর আকৃতি কেমন, আংটির মতো। তাহলে আমরা মনে রাখবো প্রথমটার নাম হচ্ছে অ্যাটলাস, 26 নাম্বারটার নাম হচ্ছে কক্কিস। অ্যাটলাস থেকে কক্কিস পর্যন্ত যা আছে, এই যে প্রলম্বিত অংশ, যার মাঝখান দিয়ে কি যাচ্ছে সুষুম্না কাণ্ড, তাকে এরা ঘিরে রাখছে, এটাই আমাদের কিন্তু মেরুদণ্ড। তাহলে মেরুদণ্ডের হাড় প্রথমটা মনে রাখবা অ্যাটলাস। অ্যাটলাস থেকে কি পড়বা, অ্যাটলাস প্রথম সার্ভাইকাল কশেরুকা, যেটা দেখতে আংটির মতো। 2 নাম্বারটার নাম মনে রাখবা অ্যাক্সিস। অ্যাটলাসের পরে কি পড়বা, অ্যাক্সিস। তাহলে অ্যাক্সিসের মধ্যে থেকে একটা জিনিস মনে রাখবো, ওডোনটয়েড প্রসেস থাকে। তাহলে ওডোনটয়েড প্রসেস কার থাকবে, অ্যাক্সিসের থাকবে। তোমরা একটু আগে পড়লা টেরিগয়েড প্রসেস কার থাকে, টেরিগয়েড পড়ছো কি স্ফেনয়েড অস্থিতে। আর ওডোনটয়েড প্রসেস বললে কি অ্যাক্সিস। অ্যাক্সিস হচ্ছে 2 নাম্বার সার্ভাইকাল কশেরুকা। তাহলে আমরা এগুলো তোমাদের প্র্যাকটিক্যাল অংশে আছে, দেখো কয়েক পেজ উল্টালে পাবা যে প্রথম সার্ভাইকাল কশেরুকার নাম অ্যাটলাস, দেখতে আংটির মতো। দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকার নাম অ্যাক্সিস, যার একটা প্রসেস থাকে, তার নাম ওডোনটয়েড প্রসেস। 3, 4, 5, 6 লাগবে না। 7 নাম্বার সার্ভাইকাল কশেরুকার নামটা মনে রাখতে হবে ভার্টিব্রা প্রমিনেন্স। তাহলে সার্ভাইকাল টুকু থেকে এটুকুই জানবা। থোরাসিক পড়াইছি কয়টা, 12টা। এই থোরাসিক থেকে 2টা কথা জানবা। থোরাক্স মানে বক্ষ, বক্ষে আছে হৃৎপিণ্ড। তাহলে থোরাসিক কশেরুকার আকৃতি হৃৎপিণ্ড আকৃতির। এবং কি দেখে চিনবা, কোস্টাল ফ্যাসেট দেখে চেনা যাবে, এটা কোস্টাল ফ্যাসেট থাকলেই সেটা থোরাসিক কশেরুকা। থোরাসিকের পরে আছে লাম্বার। কোমরে আছে কোটিদেশীয়। কোমরে আর কি আছে, তোমার বৃক্ক আছে, কিডনি আছে। হ্যাঁ, তাহলে বৃক্ক আছে, তাই কি এগুলো আছে বৃক্ক আকৃতির, এবং এগুলার ম্যামিলারি ও অ্যাক্সেসরি প্রসেস থাকে কার, লাম্বারে। আর স্যাক্রাল থেকে একটা কথা বলবা, স্যাক্রাল প্রমন্টরি নামক প্রবর্ধক থাকে। তাহলে এগুলো একটু প্র্যাকটিক্যাল অংশের মধ্যে তুমি পাবা, এগুলো একটু এখান থেকে দেখতে হয়, এগুলো অনেক সময় আসে। ঠিক আছে, তাহলে এখন আমরা মেরুদণ্ড সম্পর্কে আমরা জানবো। ভার্টিব্রাল কলাম যেটা, মেরুদণ্ড কাকে বলে যদি পরীক্ষায় ক নম্বরে আসে, তোমাকে আমি বলে দিচ্ছি যে তুমি প্রথমে লিখবা অ্যাটলাস থেকে কক্কিস পর্যন্ত প্রলম্বিত যে অংশ, হ্যাঁ, যার মধ্যে সুষুম্না কাণ্ডকে যে ঘিরে রাখে, হ্যাঁ, এক সারি যে কশেরুকা নিয়ে গঠিত দেহের অক্ষকে যে একটা কি করছে, অবলম্বন দানকারী অস্থিময়, হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে মেরুদণ্ড। এই মেরুদণ্ডের হাড়গুলাকে বলা হয় কশেরুকা বা ভার্টিব্রা, যেটা অনিয়ত অবস্থায় ছিল 33টা, পরে পরিণত হয় কয়টা, 26টা, যার মধ্যে আমরা পড়ছি প্রথমটার নাম অ্যাটলাস, শেষেরটার নাম কক্কিস। এই একটা আদর্শ কশেরুকার গঠন, এটা তোমাদের সিকিউতে অনেক সময় গ ঘ নম্বরে আসে। হ্যাঁ, তাহলে এই আদর্শ কশেরুকার গঠন তোমাকে জানতে হবে। তাহলে এখান থেকে কি জানবা, একটা আদর্শ কশেরুকার গঠন পরীক্ষায় যদি আসে, তুমি কি লিখবা, এই কশেরুকার মধ্যে কি কি থাকে। একটা আদর্শ কশেরুকার মধ্যে 2টা অংশ, একটা তার ভার্টিব্রাল বডি থাকে, আর একটা কি থাকে, ভার্টিব্রাল আর্চ থাকে। তাহলে কি মনে রাখবে, একটা এটা তার কি ভার্টিব্রাল বডি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি ভার্টিব্রাল বডি, ভার্টিব্রায় আসছে, তাই কি ভার্টিব্রাল বডি। আর উপরের যে অংশটা, সেটা হচ্ছে কি মনে রাখবা, উপরের অংশের মধ্যে আমরা দেখব এখানে তোমার প্রসেস থাকবে। হ্যাঁ, তাহলে ভার্টিব্রাল বডি থাকবে, আমরা তার মধ্যে আর কি পাবো, এখানে প্রসেস পাবো। হ্যাঁ, তাহলে এটা দেখো আমাদের, এটা একটা মোটামুটি আমরা একটা কশেরুকা, ছবি যদিও সুন্দর হয় নাই,
আসলে ছবি সুন্দর আমি আঁকাইতে পারি না, অনেক চেষ্টা করছি, হয় না। হ্যাঁ, মেয়েরা সুন্দর ছবি আঁকাই, তোমরা যারা সুন্দর ছবি আঁকাও তার একটা এই ভার্টিব্রা বা কশেরুকার ছবি আঁকিয়ে আমাদের রয়্যালের ফেসবুক যে পেজ আছে পাবলিক গ্রুপ, সেটাকে তোমরা আপলোড দিবা। আমরা এই ছবির উপরেও তোমাদেরকে একটা একটা আলাদা পুরস্কার দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে সবাই একটা আদর্শ কশেরুকা, যেটা আমরা যে ছবিটা আঁকাইছি দেখো, এটা একটা কশেরুকা বা এটাকে ভার্টিব্রা বলা হয়। এর দুইটা অংশ, এটা পুরো বডি আর বাকি পুরো অংশটুকুকে বলা হচ্ছে আর্স। তাহলে ভার্টিব্রাল বডি আর ভার্টিব্রাল আর্স। এখানে আমরা দেখবো কি 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 আছে এখানে, মনে রাখবা। এই ভার্টিব্রাল বডিরই আরেকটা নাম হচ্ছে সেন্ট্রাম। তাহলে ভার্টিব্রাল বডির অপর নাম কি মনে রাখবা? সেন্ট্রাম। সেই ভার্টিব্রাল বডির উপর দিয়ে কি থাকে? একটা আন্তঃকশেরুকীয় চাকতি থাকে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তাহলে এর উপর দিয়ে হালকা করে একটা তরুণাস্থির প্রলেপ আছে, যেটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা আন্তঃকশেরুকীয় চাকতি। এটা কি হয় তোমার, এটার সাহায্যেই একটার সাথে আরেকটা, যে 26টা যে পরপর আছে, হ্যাঁ এইভাবে 26টা পরপর যে সাজানো আছে, একটার সাথে আরেকটা যে আটকাচ্ছে, হ্যাঁ উপরে কিন্তু তরুণাস্থি থাকে একটু, হ্যাঁ তাহলে এটাই হচ্ছে কি আন্তঃকশেরুকীয় চাকতি বা ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এবং একই সাথে মনে রাখবা, মানুষের কশেরুকাগুলার মধ্য দিয়ে কি হয়, ভার্টিব্রাল বডির উপরে প্রান্ত সমতল থাকে, তাই এটাকে বলা হচ্ছে অ্যাসিলাস প্রকৃতির বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা এটুকু জানবো ভার্টিব্রাল বডি থেকে। বাকি অংশটুকু ভার্টিব্রাল আর্টস। এই ভার্টিব্রাল আর্টসে কি কি আছে? তিনটা প্রসেস আছে। আর দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে পেডিকল, মনে রাখবা এই গোড়ার দিকে থাকে হচ্ছে পেডিকল। গোড়ার দিকে কি মনে রাখবা? পেডিকল, পেডিকল। তাহলে গোড়ার দিকে থাকবে হচ্ছে পেডিকল। হ্যাঁ, তাহলে আমরা দেখবো যে গোড়ার দিকে পাবো কি? পেডিকল। তাহলে গোড়ার দিকে আছে পেডিকল। হ্যাঁ, তাহলে গোড়ার দিকে কি পাবা? পেডিকল। তাহলে এই জায়গাটা আছে কি? পেডিকল, পেডিকল। আর এখানে আছে ল্যামিনা, ল্যামিনা। হ্যাঁ, তাহলে গোড়ার দিকে আছে পেডিকল, পেডিকল, আর আমরা পড়ছি কি? ল্যামিনা, ল্যামিনা। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের ভার্টিব্রাল যে আর্টস, তার মধ্যে কি কি পাবা? তাহলে এটা হচ্ছে দেখো একটা প্রসেস, মনে রাখবা স্পাইনের মতো আছে, তাই স্পাইনাস প্রসেস। কি মনে রাখবো? স্পাইনাস প্রসেস। আড়াআড়ি যে দুইটা আছে তার নাম হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। আর এই যেগুলো আছে এগুলো হচ্ছে আর্টিকুলার প্রসেস। তাহলে আর্টিকুলার প্রসেস, এইটা আর এটা হচ্ছে ল্যামিনা, আর এই দুইটা হচ্ছে গোড়ার দিকে কি? পেডিকল, পেডিকল। তাহলে এইগুলো যদি আলাদা করে ফেলতে পারো তাহলে তুমি জানবা এই যে ল্যামিনা, ল্যামিনা, দুই ল্যামিনার মাঝখানে আছে স্পাইনাস প্রসেস। হ্যাঁ, স্পাইনাস প্রসেস আর ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে ল্যামিনাও আছে, আর্টিকুলার প্রসেসও আছে। হ্যাঁ, দেখো ল্যামিনা আর পেডিকলের মাঝখানে ট্রান্সভার্স প্রসেস, ল্যামিনা আর পেডিকলের মাঝখানে ট্রান্সভার্স প্রসেস। দুই পাশে ল্যামিনা আর পেডিকলের মাঝখানে কি বললাম? ট্রান্সভার্স প্রসেস। ল্যামিনা পেডিকলের মাঝখানে ট্রান্সভার্স। আর বলছি যে ল্যামিনা আর ল্যামিনার মাঝখানে স্পাইনাস প্রসেস, স্পাইনাস আর ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে ল্যামিনা আর আর্টিকুলার প্রসেস। তাহলে এইগুলো মোটামুটি জানতে হবে, এখান থেকে এমসিকিউ আসে কার মাঝে কি কি আছে, তাহলে এটা একটু খেয়াল করবা। এটা একটু তোমার বইয়ের মধ্যে লিখে নিবা, ল্যামিনার অংশটা আর পেডিকল। গোড়ার দিকের যে খাটো অংশ সেটা আছে পেডিকল। আমরা পড়ছি কি স্পাইনাস আর ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে আর্টিকুলার প্রসেসও আছে, ল্যামিনাও আছে, ঠিক আছে? এই আর্টিকুলার প্রসেসের মধ্যে এটা দেখো যে দুই পাশেই আমাদের চারটা করে আছে, হলুদ কালারের যেটা তোমার বইয়ের মধ্যে পাবা সেটা হচ্ছে আর্টিকুলার প্রসেস। তাহলে আমরা কশেরুকা সম্পর্কে জানলাম, মেরুদণ্ড সম্পর্কে আমরা জানলাম, একটা আদর্শ কশেরুকার গঠন আমরা জানলাম যেটা সিকিউতে আসে। এরপরে আমরা চলে আসবো কোথায়? তাহলে দেখো আমাদের 55টা হাড় পড়া শেষ। করটির 29টা পড়ছো, মেরুদণ্ডের 26টা পড়লা। এখন তুমি পড়বা বক্ষপিঞ্জর। হ্যাঁ, তাহলে বক্ষপিঞ্জর আমরা মেরুদণ্ডের পড়ে ফেলাইছি। এখন আমরা লাস্ট যেটা, বক্ষপিঞ্জরের অস্থি কয়টা? আমরা পড়ছি 25। পতে পিঞ্জর, পতে 25। এই যে বুকের পাঁজর, হ্যাঁ পাঁজরের মধ্যেই তো পড়িছো, যে এর মধ্যেই তো অনেকে অনেকের জন্য আসো। হ্যাঁ, তাহলে এই বুকের বক্ষপিঞ্জর, এই 25টা হাড় আমরা শিখবো এখন। এর মধ্যে মনে রাখবা খুবই সহজ হিসাব, একটা স্টারনাম বা যেটাকে বাংলায় বলা হয় কি উরুফলক,
হ্যাঁ, তাহলে আমাদের যে স্টারনাম আছে, স্টারনামের মধ্যে আমরা কি পড়বো, যে স্টারনাম বা উরোফলক। হ্যাঁ, তাহলে স্টারনাম বা উরোফলক যেটা, আর কি আছে তোমার 12 জোড়া আছে কি পশ্রুকা। হ্যাঁ, তাহলে যে একটা স্টারনাম, এই স্টারনামের যে একটা, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, এটার নাম হচ্ছে স্টারনাল অ্যাঙ্গেল। স্টারনাল অ্যাঙ্গেল বা এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ লুইস। তাহলে অ্যাঙ্গেল অফ লুইস বলা হয়। স্টারনামের দেখবা 2 নাম্বার পশ্রুকা সোজাসুজি, তোমার বইয়ে যে ছবি আছে আমরা জানি এই পাশেও 2 নাম্বার, এই পাশে 2 নাম্বার, এই সোজাসুজি একটা উঁচু অংশ, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। স্টারনামের যে অ্যাঙ্গেল তার নামই হচ্ছে স্টারনাল অ্যাঙ্গেল বা এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ লুইস। এই অ্যাঙ্গেলের উপরের অংশটুকুর নাম হচ্ছে ম্যানোব্রিয়াম। হ্যাঁ, তাহলে ম্যানোব্রিয়াম, আর নিচের অংশটা হচ্ছে কি দেহ, আর একদম নিচে একটা প্রসেস আছে তার নাম জিফয়েড। জিফয়েড প্রসেস, তাহলে কি মনে রাখবা, জিফয়েড প্রসেস। আর এই যে দেখো একটা নস, এটা স্টারনামের উপরে আছে, তাই সুপ্রা সুপ্রা স্টারনাল নস। তাহলে সুপ্রা স্টারনাল নস। তাহলে এই যে স্টারনামের গঠন থেকে এগুলো জিনিস তোমার জানতে হবে। তাহলে কি কি মনে রাখবা, প্রথমে একটা স্টারনাম বা এটাকে উরোফলক বলা হয়। এই স্টারনামের একটা অ্যাঙ্গেল আছে যার নাম স্টারনাল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ লুইস। হ্যাঁ, এর উপরের অংশটুকু হচ্ছে কি দেহ, এই সরি উপরের অংশটুকু হচ্ছে ম্যানোব্রিয়াম, নিচের অংশটুকু দেহ, আর একদম নিচে আছে জিফয়েড প্রসেস। আর উপরে একটা নস আছে, এখানে তোমরা হাত দিলেই বুঝতে পারবা এটা হালকা একটু খাস নস, এটার নাম হচ্ছে সুপ্রা স্টারনাল নস। এবং এই স্টারনাম উরোফলক তোমরা এটা পড়ছিলা, এর পেছনে যদি ব্যথা হয়, স্টারনামের ঠিক পেছনে ব্যথা হইলে আমরা কোন রোগটা বলি, তোমরা হৃৎপিণ্ডের ওই রোগের সময় পড়ছিলা যে অ্যানজাইনা বা বুকে ব্যথা, অ্যানজাইনা পেক্টোরিস পড়ছিলা। এটা কিন্তু বুকের ডান পাশেও ব্যথা করে না, বাম পাশেও না, স্টারনামের ঠিক পেছনে ব্যথা করে। তাহলে এই সেই স্টারনাম যার ঠিক পেছনে ব্যথা করলে আমরা কি বলি, অ্যানজাইনা বা বুকে ব্যথা। এই অ্যানজাইনার ব্যথা কতক্ষণ হয়, 5 থেকে 30 মিনিট। এটা কিন্তু রক্তাধ্যায় হৃৎপিণ্ডের মধ্যে পড়ছো। হ্যাঁ, এখন আমরা দেখবো কি, দেখো বক্ষ পিঞ্জরের তাহলে আর কি আছে, পশ্রুকা আছে 12 জোড়া, 12 জোড়া বা 24টা পশ্রুকা। এটা বক্ষে আছে, থোরাক্সে আছে। আর এই 12 জোড়া যে পেছনে 12টা থোরাসিক কশেরুকার সাথে যে যুক্ত হচ্ছে। তাহলে পশ্রুকা সামনে আছে 12 জোড়া, এই 12 জোড়া পশ্রুকা পেছনের দিকে যে 12টা থোরাসিক কশেরুকার সাথে যে যুক্ত হয় তার মাথা। তাহলে এই মাথা অংশ তুমি দেখবে, একটা পশ্রুকার যদি তুমি আলাদা করে ফেলো, তার প্রথমে আছে কি মাথা আছে, সেই মাথাটা কিন্তু পেছনে কশেরুকার সাথে যে আটকাচ্ছে। তারপরে তার একটু উঁচু অংশকে বলা হয় টিউবারকল, তারপরে সে একটা অ্যাঙ্গেল, এটাকে বলা হচ্ছে কি অ্যাঙ্গেল, পুরো দেহটাকে বলা হয় শ্যাফট। আর সামনে এসে লাগাচ্ছে, কার সাথে লাগছে, এটা হচ্ছে স্টারনামের সাথে কোস্টাল কার্টিলেজ দ্বারা যুক্ত হচ্ছে। তাহলে এটুকু জানবা। এবং এই যে ছবিতে তোমরা যদি বইয়ের ছবি দেখো, এই পশ্রুকা যে 12 জোড়া, তার প্রথম 7 জোড়াই সরাসরি দেখো স্টারনামের সাথে লেগে আছে। তাই প্রথম 7 জোড়াকে বলা হচ্ছে আসল বা প্রকৃত পশ্রুকা। আর তারপরে তোমার 8, 9, 10 এরা কিন্তু নিজেরা একসাথে যুক্ত হয়ে সাথের সাথে যুক্ত আছে, স্টারনামে এসে লাগছে না। তাই এগুলাকে বলা হচ্ছে নকল বা অপ্রকৃত পশ্রুকা। আবার এই 8, 9, 10 এরা তিনজন একসাথে হয়ে কোস্টাল আর্টস গঠন করে। হ্যাঁ, তাহলে কোস্টাল আর্টস কারা গঠন করে, 8, 9, 10 এরা কি অপ্রকৃত বা নকল পশ্রুকা। 11 আর 12 এদের কেউ নাই। হ্যাঁ, এরা ভেসে আসছে, মানে জলে ভেসে আসছে মনে রাখবা। তাই ভাসমান কারা, 11 আর 12। তাহলে 11, 12 এদের কেউ নাই, এরা ভেসে আসছে। তাহলে 11 আর 12 নম্বর জোড়া হচ্ছে ভাসমান পশ্রুকা। তাহলে আমাদের অক্ষীয় কঙ্কাল 80টা আমরা পড়ছি। তাহলে অক্ষীয় কঙ্কাল কয়টা পড়লা, 80টা। এখন আমরা শিখবো কি উপাঙ্গীয় কঙ্কাল। হ্যাঁ, তাহলে অক্ষীয় 80টা পড়ছো, এখন পড়বা হচ্ছে উপাঙ্গীয়। হ্যাঁ, দেখো উপাঙ্গীয় আছে কয়টা, 126টা। এটা খুবই সহজ। হ্যাঁ, তাহলে উপাঙ্গীয় কঙ্কাল খুবই সহজ, 126টা তুমি সহজে হিসাব করবা। 126টার মধ্যে এই হাতে আছে কয়টা, 30টা। এই হাতে 30, কত 60। এই পায়ে 30, এই পায়ে 30, কত 120। তাহলে 120টা কিন্তু হয়ে গেছে। আর এখানে দুইটা আছে ক্লাভিকল, পেছনে দুইটা স্ক্যাপুলা, তাহলে 124। এখানে একটা নিতম্বির অস্থি,
এখানে একটা নিতম্বের অস্থি, তাহলে কত 126। তাহলে আমরা এটাই এখন দেখবো। হ্যাঁ, তাহলে দেখো উপাঙ্গীয় কঙ্কাল। হ্যাঁ, তাহলে উপাঙ্গীয় কঙ্কাল আমাদের কয়টা আছে? 126। এই 126 এর মধ্যে আমরা প্রথমে দেখবো কি দুই ভাগ করা যায়, একটা হচ্ছে ঊর্ধ্বাঙ্গ, হ্যাঁ ঊর্ধ্বাঙ্গ, আর একটা হচ্ছে নিম্নাঙ্গ। ঊর্ধ্বাঙ্গে মনে রাখবা, ঊর্ধ্বাঙ্গে কি আছে? দুই হাত, তাহলে এই হাতে 30, এই হাতে 30, 60। আর বক্ষ অস্থি চক্র আছে, তাহলে বক্ষ অস্থি চক্র মানে কি দুই জোড়া থাকবে, এক জোড়া ক্লাভিকল, এক জোড়া পেছনে আছে কি এখানে একটা স্ক্যাপুলা, এই পাশে আরেকটা স্ক্যাপুলা। হ্যাঁ, তাহলে তাহলে স্ক্যাপুলা দুইটা, ক্লাভিকল দুইটা, চারটা, আর দুই হাতে 60, 64। তাহলে ঊর্ধ্বাঙ্গে আছে কত? 64টা। তাহলে বাকি যে 62টা, সেই 62টা আছে কোথায়? নিম্নাঙ্গে। হ্যাঁ, তাহলে নিম্নাঙ্গে আছে কত? 62। নিম্নাঙ্গে 62 কি দুই পায়ে 30 30 60, এই পাশে একটা নিতম্বের অস্থি, এই পাশে আরেকটা নিতম্বের অস্থি, তাহলে কত? 62। হ্যাঁ, তাহলে আমাদের এই ঊর্ধ্বাঙ্গের যে 64টা হাড় আছে তার মধ্যে তুমি পড়বা বক্ষ অস্থি চক্র 4টা। তাহলে বক্ষ অস্থি চক্র বললে 4টা, বক্ষ পিঞ্জর বললে 25, আর বক্ষ অস্থি চক্র বললে 4টা, মানে দুই জোড়া। এক জোড়া যে ক্লাভিকল, এই যে এখানে এই যে ক্লাভিকল এক জোড়া, আর কি আছে? স্ক্যাপুলা এক জোড়া। তাহলে ক্লাভিকল আর কি আছে? ক্লাভিকল তাহলে এক জোড়া, আর স্ক্যাপুলা এক জোড়া। তাহলে স্ক্যাপুলা দুইটা, ক্লাভিকল দুইটা, এই চারটা, এই চারটা হচ্ছে বক্ষ অস্থি চক্র। ক্লাভিকল থেকে কি জানবা? ক্লাভিকল দেখতে ইটালিক এফ বা এস আকৃতি। হ্যাঁ, তাহলে এটা দেখতে ইটালিক এফ বা এস আকৃতি। ক্লাভিকলকে বলা হয় ছেলেদের ক্ষেত্রে কলার বোন, আর মেয়েদের ক্ষেত্রে কি বলা হয়? বিউটি বোন। হ্যাঁ, তাহলে এটা দেখবা আমাদের শার্টের কলার থাকে এখানে ক্লাভিকলের ঠিক উপরে, তাই এটাকে কলার বোন বলা হয় ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি করছে, তাই কি বলা হচ্ছে? বিউটি বোন। হ্যাঁ, এই ক্লাভিকলে আরেকটা তথ্য যেটা তোমাদের এক্সট্রা লিখে নিবা, ক্লাভিকলে কোনো মজ্জা গহ্বর থাকে না। তাহলে ক্লাভিকলে কি থাকে না? মজ্জা গহ্বর থাকে না। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। আর তাহলে ক্লাভিকলে কোনো মজ্জা গহ্বর থাকে না মনে রাখবা। আমার মজ্জা গহ্বর কার থাকে সেটা একটু পরে দেখবা। এখন এরপরে আছে স্ক্যাপুলা। স্ক্যাপুলা থেকে দুইটা কথা পড়বা, দুইটা প্রসেস থাকে, কোরা কয়েড প্রসেস। তাহলে কোরা কয়েড প্রসেস কার থাকে? স্ক্যাপুলার থাকে। তাহলে স্ক্যাপুলার প্রসেস কি? কোরা কয়েড প্রসেস, আর একটা থাকে অ্যাক্রোমিয়াল প্রসেস। তাহলে কোরা কয়েড আর কি অ্যাক্রোমিয়াল, দুইটা প্রসেস আছে স্ক্যাপুলার, একটা হচ্ছে কোরা কয়েড, একটা অ্যাক্রোমিয়াল। এবং এই স্ক্যাপুলার মধ্যে একটা গহ্বর থাকে, সেই গহ্বরের নাম হচ্ছে গ্লিনয়েড গহ্বর। গ্লিনয়েড গহ্বর, এই গ্লিনয়েড গহ্বরে কি হয় মনে রাখবা? হিউমেরাস, এই যে হিউমেরাসের যে মাথা আছে, নারী কিসে আটকায়, হ্যাঁ পুরুষ কিসে আটকায়, এগুলো না দেখে তোমরা কি মনে রাখবা? হিউমেরাসের মস্তক কোথায় আটকায়। তাহলে আমাদের যে গ্লিনয়েড গহ্বর সেখানে আটকায় কে? এই হিউমেরাসের মস্তক। তাহলে হিউমেরাসের যে মস্তক আমরা পড়ছি, এটা স্ক্যাপুলার যে গ্লিনয়েড গহ্বর সেখানে আটকায়। তাহলে সবাই আজকে স্ট্যাটাস দিবা, নারী কিসে আটকায় এটা দিবা না, পুরুষ কিসে আটকায় তাও দিবা না। পরীক্ষায় তোমরা ফেসবুক স্ট্যাটাস দিবা যে হিউমেরাসের মস্তক কোথায় আটকায়। হ্যাঁ, কোথায় আটকায়? গ্লিনয়েড গহ্বরে আটকায়। ঠিক আছে। হ্যাঁ, এরপরে দেখবা কি প্রথমে ঊর্ধ্বাঙ্গের, তাহলে আমরা প্রথমে পড়বো কি হাতের প্রথমটার নাম কি? হিউমেরাস। কি মনে রাখবা? হাতের প্রথমটার নাম হিউমেরাস, তারপরে কি একটা আছে রেডিয়াস, একটা আলনা। তুমি মনে রাখবা তোমার বাসার ভিতরে কি আছে? আলনা আছে। দেহের ভেতরে আলনা, কারণ ভাই ভেতরে কোনটা, এটা না এটা, এরকম করলে তো এটা, এরকম করলে তো এটা। তুমি মনে মানুষের অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে এটা। এইভাবে তুমি ধরে তোমার দেহের ভেতরে যেটা থাকবে, যে ভেতরে আছে আলনা, তাহলে এটা হচ্ছে আলনা, বাইরেরটা কি? রেডিয়াস। তাহলে প্রথমটা হিউমেরাস, তারপর রেডিয়াস, ভেতরের দিকে আলনা। হাতের কবজির অস্থির নাম কি? কার্পাল। তাহলে কবজির অস্থি কি মনে রাখবা? কার্পাল। 8টা থাকে, এক হাতে, দুই হাতে 16টা। দেখো একটা হিউমেরাস, একটা রেডিয়াস, একটা আলনা, 3টা। কার্পাল 8টা, তাহলে 8 আর 3 কত? 11। মেটাকার্পাল 5, তাহলে 11 আর 5 কত? 16। আর ফ্যালেঞ্জেস থাকবে প্রত্যেকটা আঙ্গুলে 3টা করে, তাহলে 3 5 15 হওয়ার কথা, কিন্তু এই বেইমানি করছে 2টা। তাহলে এই 3 4 12 2 14,
তাহলে ওইদিকে 16 আর 14 30টা, তাহলে 1 হাতে 30, 2 হাতে 60। হ্যাঁ, তাহলে এই যে প্রথমটা যেটা হিউমেরাস, এই হিউমেরাস থেকে মনে রাখবা হিউমেরাসকে বলবো আমরা ডিগ্রিধারী অস্থি। কি পড়বো? ডিগ্রিধারী অস্থি। তাহলে আজকে বললাম কি ডিগ্রিধারী অস্থি কোনটা? হিউমেরাস। অর্থাৎ হিউমেরাসের ডতে ডেলটয়েড রিজ থাকে, ডেলটয়েড রিজ থাকবে আর দুইটা গ্রীবা আছে, অ্যানাটমিক্যাল গ্রীবা আর সার্জিক্যাল গ্রীবা। তাহলে ডিগ্রিধারী অস্থিকে হিউমেরাস, ডিগ্রির ডতে ডেলটয়েড রিজ থাকে হিউমেরাসে, আর গ্রিতে দুইটা গ্রীবা থাকবে, একটা অ্যানাটমিক্যাল গ্রীবা, একটা সার্জিক্যাল। হিউমেরাস নরমালি ভাঙে না, যদি অনেক বেশি ইয়ে হয়, আঘাত লেগে ভেঙে যায়, তখন ভাঙলে সার্জিক্যাল গ্রীবা থেকে ভাঙবে। এরপরে পড়বা কি রেডিয়াস আলনা। আলনার থেকে 3টা প্রসেস। আলনার প্রসেস পড়বা কি? আলনার প্রসেস হচ্ছে একটা মনে রাখবো, আলনার প্রসেস, আলনা। হ্যাঁ, আলনার প্রসেসের মধ্যে একটা আছে করোনয়েড, করোনয়েড, একটা আছে ওলেক্রেনন, আর একটা আছে স্টালয়েড। হ্যাঁ, এখান থেকে ঝামেলা বাদে কি এই করোনয়েড আর এই যে কোরাকয়েড, দুজনের মধ্যে ঝামেলা বাদে। হ্যাঁ, যে দুইটা তো একই রকম, কোনটা আলনার প্রসেস নয় বা কোনটা স্ক্যাপুলার প্রসেস নয়, ঠিক আছে? তো তুমি এইভাবে মনে রাখবা, আলনার মধ্যে দন্তান্ন আছে, করোনয়েডে দন্তান্ন। তাহলে আলনার প্রসেস করোনয়েড, স্ক্যাপুলার প্রসেস কিন্তু কোরাকয়েড। তাহলে কোরাকয়েডে দন্তান্ন নাই, তাহলে ওটা কার প্রসেস? স্ক্যাপুলার। করোনয়েডে দন্তান্ন আছে, আলনার প্রসেস কি? করোনয়েড। দেখো ওলেক্রেনেও কি আছে? দন্তান্ন আছে, তাহলে এটাও আলনার প্রসেস, সাথে স্টালয়েড। তাহলে আমরা পড়বো কি করোনয়েড, ওলেক্রেনন আর স্টালয়েড, এই তিনটা হচ্ছে আলনার প্রসেস। কোরাকয়েড আর অ্যাক্টোমিয়াল হচ্ছে স্ক্যাপুলার প্রসেস। তাহলে এটুকু জানবা। এরপরে আছে কি কার্পাল অস্থি। মনে রাখবা হাতের কবজির অস্থিকে বলা হয় কি? কার্পাল। মনে রাখবা কতে কবজি, কতে হচ্ছে কার্পাল। তাহলে এখানে কার্পাল অস্থি আছে দুই সারিতে, 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 হাতে 8টা, 2 হাতে কয়টা? 16টা। তাই এই কবজির অস্থি কার্পাল। তাহলে কার্পাল অস্থি কি মনে রাখবো আমরা? কবজির অস্থিকেই বলা হচ্ছে কার্পাল অস্থি। 1 হাতে 8টা, 2 হাতে কয়টা? 16টা। মনে রাখবা she looks too pretty, she looks too pretty, try to catch her, try to catch her। তাহলে she looks too pretty, try to catch her, এটা দিয়ে সব মনে রাখবা। শীতে স্কাফয়েড, তাহলে শীতে কি মনে রাখবা? স্কাফয়েড। লুকসতে লুনেট, ঠুতে ট্রাইপেটাল, পিটিতে পিসিফ্রম। এই চারটা হচ্ছে গোড়ার দিকের। তাহলে প্রথম চারটা গোড়ার দিকের কি কি? শীতে স্কাফয়েড, লুকসতে লুনেট, ঠুতে ট্রাইপেটাল, পিটিতে পিসিফ্রম। আর নিচের চারটা ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। তাহলে ট্রাইতে ট্রাপিজিয়াম, টুতে ট্রাপিজয়েড, ক্যাসতে ক্যাপিটেট, হারতে হ্যামেট। তাহলে এই পরের চারটা, এই চারটা হচ্ছে প্রান্তের দিকের। তাহলে কার্পাল অস্থি 1 হাতে 8টা, 2 হাতে 16টা। আর বলছি যে প্রথম চারটা স্কাফয়েড, লুনেট, ট্রাইপেটাল, পিসিফ্রম। পরের চারটা হচ্ছে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। তাহলে কার্পাল গেল। এবার মেটাকার্পাল, 5টা আঙ্গুলে 5টা, ফ্যালেঞ্জেস বলছি প্রত্যেক আঙ্গুলে 3টা করে, এর 2টা বেইমানি করছে করে 2টা হয়ে গেছে। তাহলে 3 4 12 2 14টা। তাহলে এটুকু জানতে হবে। তাহলে এটা আমাদের ঊর্ধ্বাঙ্গের 64টা হাড় পড়া শেষ। এখন আমরা আজকের যে লাস্ট জিনিস শিখবো সেটা হচ্ছে নিম্নাঙ্গের। নিম্নাঙ্গে আমি কি বলেছি? 2 পায়ে 60, আর এই দুইটা আছে কি নিতম্বের অস্থি, যেটাকে দুইটা নিতম্বের অস্থি বা হিপ বোন কি কি মিলে গঠিত হয় তোমরা জানো? ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস মিলে একটা হিপ বোন বা নিতম্বের অস্থি। অপর পাশেও ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস মিলে আরেকটা নিতম্বের অস্থি বা হিপ বোন। এই দুইটা নিতম্বের অস্থি বা হিপ বোন একসাথে হয়ে কি গঠন করে? শ্রোণী অস্থি চক্র গঠন করে। এবং তোমরা মনে রাখবে এই নিতম্বের অস্থিতেই কিন্তু তোমার ওই যে সব থেকে বড় পেশি আছে মাসেল, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস কিন্তু নিতম্বের অস্থিতেই আছে। তাহলে এটা আমাদের সব থেকে বড় পেশি পড়ছিলাম। হ্যাঁ, তাহলে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস মিলে একটা হিপ বোন, আবার আরেকটা ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস মিলে আরেকটা হিপ বোন, এবং তারা একসাথে মিলে কি করছে? শ্রোণী অস্থি চক্র গঠন করে। এবং একই সাথে মনে রাখবা এই ইলিয়াম, ইসচিয়াম, পিউবিসের মাঝেও একটা গহ্বর থাকে যার নাম অ্যাসিটাবুলাম। তাহলে অ্যাসিটাবুলামে যে কি আটকাবে? এই যে পায়ের প্রথম হাড় ফিমার,
সেই ফিমারের যে মাথা আছে সে কোথায় আটকাবে? অ্যাসিটাবুলামে। তাহলে বলেছি কি তোমরা নারী কিসে আটকায় না লিখে লিখবা কি হিউমেরাসের মস্তক কোথায় আটকায়? গ্লিনয়েড গহ্বরে। গ্লিনয়েড গহ্বর কার? স্ক্যাপুলার। আর পুরুষ কিসে আটকায় না জেনে তুমি কি জানবা? ফিমারের মস্তক কোথায় আটকায়? এটার নাম হচ্ছে কি অ্যাসিটাবুলামে। অ্যাসিটাবুলাম কোথায় থাকে? ইলিয়াম ইসচিয়াম পিভিস এর সংযোগে থাকে। হ্যাঁ, তাহলে এটা আমরা জানলাম। নিম্ন বাহুর অস্থি পড়বা এই পায়ে 30, এই পায়ে 30। তাহলে এখন এই 60টা পায়ের প্রথমটার নাম তোমরা সবাই জানো ফিমার। তাহলে হাতের প্রথমটা হতে হাত, হতে কি ছিল? হিউমেরাস। পায়ের প্রথমটার নাম কি? ফিমার। হাতে এই পাশে ছিল কি? রেডিয়াস, ভেতরের দিকে আলনা। পায়েও ঠিক যেটা বড় সেটার নাম হচ্ছে কি? টিবিয়া। সাইডেরটা হচ্ছে ফিবুলা। হাতে ছিল কার্পাল, পায়ে আছে টার্সাল। হাতে কার্পাল 8টা ছিল, পায়ে টার্সাল 7টা করে, দুই পায়ে 14টা। আমরা মনে রাখবো হাঁটুতে একটা আছে, তার নাম হচ্ছে প্যাটেলা। তাহলে দুই হাঁটুতে 2টা চলে আসছে। আর মনে রাখবা টার্সাল দুই পায়ে 7 7 14টা। হ্যাঁ, এখানে আছে মেটাকার্পাল, পায়ে আছে কি? মেটাটার্সাল। মেটাকার্পালও 5টা, মেটাটার্সালও 5টা। ফ্যালেঞ্জেস হাতেও কয়টা? 14টা, পায়েও 14টা করে। তাহলে তোমার ফ্যালেঞ্জেস দুই পায়ে কয়টা? 28টা। বলা হয় তোমার টোটাল দেহে ফ্যালেঞ্জেস কয়টা? তখন 56টা। হ্যাঁ, তাহলে দেখো হিসাব করো। প্রথমে ফিমার একটা, তারপরে কি আছে? হাঁটুতে আছে প্যাটেলা 2টা, হ্যাঁ, একটা টিবিয়া, একটা ফিবুলা, 4টা গেল। হ্যাঁ, আমরা পড়ছি টার্সাল 7টা, তাহলে 7 আর 4 11, মেটাটার্সাল 5, তাহলে কত? 16, ফ্যালেঞ্জেস 14, 30। তাহলে দেখো এই পায়ে 30, ওই পায়ে 30। তাহলে এটা আমরা একটু দেখবো, যার মধ্যে ফিমার তোমাদের অলরেডি পড়াইছি। তোমার দেহের সব থেকে দীর্ঘ অস্থির নামই কি? ফিমার। যেই ফিমারে যে পেশি লেগে থাকে তার নাম সার্টোরিয়াস, এটি সব থেকে দীর্ঘ পেশি। এরপরে পড়বা কি? হাঁটুতে থাকে প্যাটেলা। এই যে হাঁটুতে যে প্যাটেলা আছে, এই প্যাটেলাকে বলা হয় সিসাময়েড অস্থি। কি মনে রাখবা? প্যাটেলা যেটা, প্যাটেলাকে কি বলা হয়? সিসাময়েড অস্থি। তাহলে সিসাময়েড অস্থি কেন বলা হয়? কারণ এটা পেশির টেন্ডন থেকে তৈরি হয়। তাহলে পেশির টেন্ডন থেকে তৈরি হয়। হ্যাঁ, তাহলে পেশির টেন্ডন থেকে তৈরি। মনে রাখবা টেন্ডনের অপর নাম হচ্ছে কন্ডরা। হ্যাঁ, তাহলে পেশির টেন্ডন বা কন্ডরা থেকে তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে কি? সিসাময়েড অস্থি। কোনটা? প্যাটেলা। এক হাঁটুতে একটা, দুই হাঁটুতে 2টা। হ্যাঁ, তারপরে আছে টিবিয়া আর ফিবুলা। টিবিয়ার নিম্ন প্রান্ত থেকে পড়বা কি থাকে? নিম্ন প্রান্তে ম্যালিওলাস থাকে। টিবিয়ার নিম্ন প্রান্তে থাকে ম্যালিওলাস। আর ফিবুলা দেখতে দীর্ঘ যষ্ঠির মতো। হ্যাঁ, তাহলে টিবিয়া ফিবুলা গেল। এরপরে পড়বা হচ্ছে টার্সাল। হাতের কবজিতে ছিল কার্পাল, পায়ের গোড়ালিতে কি আছে? টার্সাল। এই যে টার্সাল অস্থি, এক পায়ে কয়টা? 7টা, দুই পায়ে 14টা। মনে রাখবা টার্সাল অস্থি আমরা মনে রাখবো কাল তাল কিনে, কাল তাল কিনে কুনিকে দিব। হ্যাঁ, তোমরা ফুল কিনে দাও আর আমি তাল কিনে দেবো। তাহলে কাল তাল কিনে কুনিকে দেব। কালতে হচ্ছে ক্যালকেনিয়াস, তালতে ট্যালাস, কিনের কিতে কিউবয়েড, নেতে নেভিকুলার, আর কুনিতে হচ্ছে কুনিফর্ম 3টা। তাহলে এই 1 2 3 4 আর 3 7। তাহলে এক পায়ে 7টা, দুই পায়ে 14টা। তাহলে কাল তাল কিনে কুনিকে দেবো। তাহলে কালতে ক্যালকেনিয়াস, তালতে ট্যালাস, কিনের কিতে কিউবয়েড, নেতে নেভিকুলার, আর কুনিতে হচ্ছে কুনিফর্ম। কুনিফর্ম এক পায়ে 3টা, দুই পায়ে 6টা। টার্সাল এক পায়ে 7টা, দুই পায়ে 14টা। এবং আমরা মনে রাখবো কি? এরপর আছে মেটাটার্সাল 5টা, এক পায়ে 5টা, দুই পায়ে 10টা। ফ্যালেঞ্জেস এক পায়ে 14টা, দুই পায়ে 28টা। তোমার টোটাল দেহে ফ্যালেঞ্জেস কয়টা? 56টা। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি 206টা হাড় সম্পর্কে জানলাম। তোমরা সবাই একটু খেয়াল করবা। প্রথমেই পড়াইছি 4টা জিনিস তোমার খুবই গুরুত্বপূর্ণ বললাম। করটিকার অস্থি বললে কি মনে রাখতে বলছি? ফসফেট। হ্যাঁ, ফ্রন্টাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, প্যারাইটাল, এথময়েড, টেম্পোরাল। ডাবল কারা? প্যারাইটাল আর টেম্পোরাল। আর বলছি কি? মুখমণ্ডল বললে কি? মামার জানালায় ভ্রমণ পেলাম। এক মাতে ম্যাকজিলা, এক মাতে ম্যান্ডিবল, জানালার যাতে জাইগোমেটিক, নাতে ন্যাসাল, লাতে ল্যাক্রিমাল, রসেতে ইনফিনার ন্যাসাল কঙ্কা, ভ্রমরতে ভ্রমার, পেলামতে প্যালাটাইন। সবাই ডাবল, ম্যান্ডিবল খালি সিঙ্গেল, আর ভ্রমার হচ্ছে একটা। তাহলে এই দুইটা, বাকি 6 2 12টা। হ্যাঁ, একটু আগে বললাম। কার্পাল বললে কবজি 8টা, শিলুক্স টুপিটি, ট্রাইটোক্যাসার, স্কাফয়েড লুনেট ট্রাইকোইটাল পিসিফর্ম, ট্রাপিজিয়াম ট্রাপিজয়েড, ক্যাপিটেট হ্যামেট। আর টার্সাল বললে কাল তাল কিনে কুনিকে দেব। কালতে ক্যালকেনিয়াস,
তালতে টেলাস, কিনের কিতে কিউবয়েড, নেতে নেফিকুলার, কুনি মানে কুনিফর্ম, কুনিফর্ম এক পায়ে তিনটা, দুই পায়ে ছয়টা। তাহলে এগুলো সবাই একটু খেয়াল করবা, বইটা সামনে নিয়ে সবাই ক্লাসটা করো, যারা করো নাই তারাও করে ফেলো। আশা করি এই যেটুকু পড়াইছি এটুকু তোমাদের ইনশাল্লাহ আর কখনো ভুল হবে না, মনের থেকেও কখনো যাবে না। ঠিক আছে, তুমি চাইলেও ভুলতে পারবা না। সবাই পড়াশোনা করো। হ্যাঁ, আমরা পরের ক্লাস তোমার বাকিটুকু শেষ করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম।